হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের 5 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাসে আমরা ট্যাক্স নিয়ে জানবো। ওভারঅল ট্যাক্স সেটিং কিভাবে করতে হয়, এবং আগে একটু বলে নিব যে আমরা যে কোনো দেশে বুককিপিং করার ক্ষেত্রে ট্যাক্সের ট্যাক্স তো একটা বিস্তৃত একটা ব্যাপার। এখন এই ট্যাক্সের কতটুকু কাজ আমরা করতে পারবো? দেখেন, বিভিন্ন লোকেশনে ট্যাক্সের রুল রেগুলেশন আলাদা। আবার ট্যাক্স বলতে অ্যাকচুয়াল যেটা বোঝাচ্ছে, এখানে অনেকগুলো আলাদা আলাদা সেগমেন্ট আছে। তা এখানে আমরা যেটা করব অ্যাজ এ বুককিপার হিসেবে বা অ্যাজ এ অ্যাকাউন্ট্যান্ট হিসেবে, আমরা কিন্তু সেলস পারচেজের সাথে সম্পর্কিত যে ট্যাক্স গুলা, সেই কাজগুলো আমরা করতে পারবো। অর্থাৎ প্রোডাক্ট, একটা প্রতিষ্ঠানে আমি বুককিপার হিসেবে আছি, সেখানে প্রোডাক্ট সাপ্লায়ারের কাছ থেকে বা ভেন্ডারের কাছ থেকে বাল্ক কোয়ান্টিটির প্রোডাক্ট কেনা হচ্ছে, আবার কাস্টমারের কাছে ক্ষুদ্র ক্ষুদ্র লটে ভাগ করে বিক্রি করা হচ্ছে। এই যে বাই করা সেল করার ক্ষেত্রে যে ট্যাক্স গুলো অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ সেলস ট্যাক্স, পারচেস ট্যাক্স, এই বিষয়গুলো কিন্তু আমরা কাজ করব। আর যদি বলেন যে আমি ওই দেশের ট্যাক্স ফাইলিং বা আনুষঙ্গিক যা কিছু ভ্যাট রিটার্ন, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবো। এখন ব্যাপারটা হচ্ছে যে এই কাজটা আপনি যখন ফাইবার আপওয়ার্ক থেকে পাবেন, সেখানে কিন্তু যেমন ইউএস এর এক একটা স্টেটে আলাদা আলাদা ট্যাক্স রুল রেগুলেশন আছে। এখন যদি আপনি মনে করেন যে না, আমি ইউএস এর ট্যাক্সের রুল জানি স্টেট ওয়াইজ, বা ইউকে ট্যাক্স রুল জানি, মানে এখানে ব্যাপারটা এরকম যে আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই যোগ্যতাটা অবশ্যই লাগবে। আপনার সার্টিফাইড হতে হবে ট্যাক্সের ক্ষেত্রে। সার্টিফাইড হওয়ার পরেও আপনার কাজ পাবেন কিনা এটা কিন্তু নিশ্চয়তা নেই ট্যাক্সের কাজটা। কিন্তু সেলস পার্সেস সম্পর্কিত যেগুলা, সেগুলো কিন্তু আপনি অনায়াসে কাজ করতে পারবেন এবং কাজ পাবেনও। ঠিক আছে? কিন্তু অ্যাডভান্স যেটা, সেইগুলো কিন্তু আপনি কাজ পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। কেন ছেড়ে দিতে হবে? এই আপনার উম, এক একটা দেশের যে আলাদা ট্যাক্সের রুল রেগুলেশন আছে, বা এক একটা স্টেট ওয়াইজ যে ট্যাক্সের রুল রেগুলেশন আছে, এটা এমন আছে অনেকে আমাদের সাথে যে বাংলাদেশ লোকেশন থেকে ভ্যাট ট্যাক্স কনসালটেন্ট আছেন, অনেকেই আছেন। ঠিক আছে? কিন্তু সেক্ষেত্রে তাদেরও কিন্তু পসিবল হয় না। কেন পসিবল হয় না? তারা বাংলাদেশের ভূখণ্ডে ভ্যাট ট্যাক্স নিয়ে পড়াশোনা করছে। এখন এই যে তারা যদি কিছু করতে চায়, বাংলাদেশের ভূখণ্ডে ভ্যাট ট্যাক্স নিয়ে তাদের পড়াশোনার আলোকে করতে পারে। এখন এটা এমন না যে আমরা বিবিএ এমবিএ কমপ্লিট করছি, আমাদের বিবিএ তে বা এমবিএ তে ট্যাক্স নিয়ে আলাদা একটা সাবজেক্ট ছিল, তার জন্য আমি ট্যাক্সের কাজ করে ফেলবো। ব্যাপারটা কিন্তু এরকম না। বা আমি ট্যাক্সের একটা কোর্স করছি, এতে আমি ট্যাক্সের কাজ করতে পারবো, ব্যাপারটা এরকম না। বাংলাদেশের লোকেশনও যারা ট্যাক্স নিয়ে কাজ করে, তারা কিন্তু আলাদা ভ্যাট ট্যাক্সের উপরে পড়াশোনা করে, স্টাডি করে। মানে আছে অনেকে যা সিএ আছেন, বা আরো অনেক আলাদা অনেক অনেকের ডিগ্রি আছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভ্যাট ট্যাক্স নিয়ে আলাদা পড়াশোনা করতে হয়। কারণ কি, ভ্যাট ট্যাক্স কনসালটেন্ট বা ভ্যাট ট্যাক্স নিয়ে পড়াশোনা করছে, আলাদা ডিগ্রি অর্জন করছে, সে ভ্যাট ট্যাক্সের কাজ করতে পারবে বাংলাদেশ ভূখণ্ডে। এটা কিন্তু আপনি এমনি চাইলেও যে আমাদের একটা ট্যাক্সের সাবজেক্ট ছিল, আহ মেজর সাবজেক্ট, সেটার জন্য আমরা করতে পারতেছি, ব্যাপারটা এরকম না। আপনাকে কেউ দিবেও না কাজটা। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা বিভিন্ন দেশে যখন এই যে বুককিপিং কাজ করব, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এই প্রতিবন্ধকতাটা কিন্তু আছে। এখন প্রতিবন্ধকতা বলা যাবে না, যে আপনার তো ভ্যাট ট্যাক্স নিয়ে যদি আলাদা কোয়ালিফিকেশন থাকে যে না, আমি ইউএস ট্যাক্সের উপরে বা ইউকে ট্যাক্সের উপরে আমি স্টাডি করছি, আমার আলাদা ডিগ্রি আছে, এই ডিগ্রি থাকলে আপনি করতে পারবেন। ঠিক আছে? বাংলাদেশে যেমন, যেটা বললাম সহজ উদাহরণ দিয়ে, যে আপনার বাংলাদেশে ভ্যাট ট্যাক্স নিয়ে পড়াশোনা করছেন, আপনার ডিগ্রি আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এজ এ একটা সিএ ফার্মে ভ্যাট ট্যাক্স কনসালটেন্ট হিসেবে থাকতে পারতেছেন বা কাজ করতে পারতেছেন। ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু ডিগ্রির সাথে সম্পর্কিত। এখন আমরা কি করি, ওই সেলস পারচেস ট্যাক্স নিয়ে কাজ করি। কিন্তু যদি কখনো কোনো বায়ার চায় যে এক্সট্রা অর্ডিনারি যে ট্যাক্স গুলো আছে প্রত্যেকটা দেশের, সেই ট্যাক্স গুলো যদি আপনি কাজ করতে চান, আপনার সার্টিফাইড হতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক, যে আমি ইউকে ট্যাক্স নিয়ে কাজ করতে চাই। ইউএ গভর্নমেন্ট দ্বারা আপনার সার্টিফাইড হতে হবে। আপনি ইউএসএ নিয়ে করতে চান, মানে এখানে যে ইউএসএ ইউকে গভর্নমেন্ট দ্বারা সার্টিফাইড হতে হবে তা না। আপনার যদি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কোনো ডিগ্রি থাকে, তাও আপনি করতে পারবেন। ঠিক আছে? কিন্তু এখানে যদি আপনার সেই অ্যাডিশনাল কোনো ডিগ্রি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কতটুকু করতে হবে, আপনার ট্যাক্সের পরিধিটা হবে সেলস পার্সেস সম্পর্কিত। এর বাইরে কিন্তু আপনি যাইতে পারতেছেন না, বা যাইতে পারলেও আপনি ইচ্ছা পোষণ করলেও আপনাকে কাজ অ্যাসাইন করবে না তারা। ট্যাক্স ভ্যাট ট্যাক্স নিয়ে কাজ অ্যাসাইন করার আগে আপনার ডিগ্রি অবশ্যই তারা জানতে চাইবে, আপনার সার্টিফিকেশন তারা দেখতে চাইবে।
ঠিক আছে, এখানে অনেক বিষয় আছে। তা আমরা যতটুকু আমাদের প্রত্যেকে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকে যে ট্যাক্সের কাজটুকু আমরা করতে পারবো সেটা আমরা এখানে দেখবো। ঠিক আছে, সেটা সম্পূর্ণ আমরা জানবো, এখানে কোনো গাফিলতি থাকবে না, এবং এটা আপনি আমি যে কেউ চাইলে করতে পারবো। তো চলেন আমরা সেই ট্যাক্স সেটিং এ জানবো কি কি আমরা এখান থেকে শিখবো। প্রথমে হচ্ছে আমরা ট্যাক্স সেট আপ করবো। ট্যাক্স সেট আপ, এরপর ক্রিয়েট গ্রুপ ট্যাক্স। কয়টা বা কত ধরনের ট্যাক্স নিয়ে গ্রুপ ট্যাক্স ক্রিয়েট করতে হয় বা কিভাবে গ্রুপ ট্যাক্স ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট কাস্টম ট্যাক্স, এরপরে এডিট ট্যাক্স নেম অ্যান্ড রেট। ঠিক আছে, এখানে কিছু এক্সাম্পল আছে। এখন এটা আমরা শুরুতে ধরেন এরকম আমাদের বায়ার এরকম ডাটা দিবে, এই দেখেন ট্যাক্সেস রেট দিয়ে এখানে একটা নোটপ্যাড আছে, এরকম যে তার সেলস ট্যাক্স কত ধরনের, অর্থাৎ ট্যাক্স কোড বা ট্যাক্স রেটটা কেমন, আর পার্সেস ট্যাক্স কত ধরনের। একটা প্রতিষ্ঠানে থাকতে পারে যে 10 রকমের সেলস ট্যাক্স থাকতে পারে, 10 রকমের পার্সেস ট্যাক্স থাকতে পারে। এখন সেই ট্যাক্সের রেট গুলো এবং ট্যাক্স কোড, ট্যাক্স কোড বলা হয় কি, যে কত পার্সেন্ট ট্যাক্স, কোন ট্যাক্স মানে ট্যাক্সের নামে, ধরেন ট্যাক্সের যে কোনো একটা নাম আছে, যে এই যে 8% ট্যাক্সের একটা নাম, 10% ট্যাক্সের একটা নাম, এটা এগুলোকে আলাদাভাবে ট্যাক্স কোড বলা হয়। ঠিক আছে, এখন এইগুলো তার প্রতিষ্ঠানে ধরেন কত ধরনের প্রোডাক্ট আছে এবং সেই সব ধরনের প্রোডাক্টে কোনো প্রোডাক্টে সেলস এর ক্ষেত্রে 15% ট্যাক্স আছে, কোনোটা 20%, কোনোটা 10%, কোনোটা 12%। যত ধরনের ট্যাক্স আছে উনি আপনাকে এইভাবে দিবে বা আপনার ওনার কাছে চাইতে হবে যে আপনার 20টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেখানে কত ধরনের ট্যাক্স আপনি দেখান। নিশ্চয়ই 20টা প্রোডাক্টে সব প্রোডাক্টে সেম ট্যাক্স না, তাহলে তারতম্যগুলো কেমন বা কত ধরনের ট্যাক্স সেখানে ইনক্লুডেড আছে সেই লিস্ট আপনাকে দিতে হবে। দিলে আপনি ডাটাবেজে তার ট্যাক্সটা সেভাবে সেট আপ করে দিলে যখন ইনভয়েস করতে যাবেন, এক্সপেন্স করতে যাবেন, বিল করতে যাবেন, তখন কিন্তু জাস্ট ওই ভ্যাট ট্যাক্সের অপশন থেকে আপনি সুন্দর করে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা আজকে এই স্টেপ বাই স্টেপ সব অ্যাড করে যাচ্ছি। আমরা যখন ইনভয়েস করব বা সেলস রিসিভ করব বা বিল এক্সপেন্স যাই বলেন, আমরা যা করব আমাদের ট্যাক্স যদি এই সেট আপ গুলো করা থাকে, আমরা কিন্তু তখন জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করে যাব যে হ্যাঁ এখানে ইনভয়েস হয়েছে, এটা কত পার্সেন্ট ট্যাক্স, যে 10% ট্যাক্স, যে এই প্রোডাক্টে 10%, 10টা প্রোডাক্ট নিয়ে সাপোজ একটা ইনভয়েস, 10টা প্রোডাক্ট নিয়ে দেখা যাচ্ছে যে তিনটায় আছে 10% ট্যাক্স, তিনটায় 15%, আর দুইটায় 12% ট্যাক্স আছে। এখন এটা আমরা ডাটাবেস থেকে কিন্তু অ্যাড করে দিতে পারবো। আমার ডাটাবেসে যদি ওই ট্যাক্সের রেটটা আলাদা রেকর্ড করে রাখি, তাহলে কিন্তু আমি বরাবর প্রতিনিয়ত এই ট্যাক্স রেটটা আমি সিলেক্ট করে দিতে পারবো স্পেসিফিক। ওকে, তো চলেন আমরা এই যে ধরনের ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি তার বায়ার প্রদত্ত আমরা একটা ডাটা এভাবে পেয়েছি, আপনারাও এভাবে দিবেন, হয়তো এরকম ভাবে সুশৃঙ্খল ভাবে আপনাদের সাজায় নাও দিতে পারে। ঠিক আছে, পলট পলট করেও দিতে পারে। এখন এখানে দেখেন সেলস ট্যাক্স উপরে আছে, সেলস ট্যাক্স এই যে এই কয়েকটা 5টা 6টা সেলস ট্যাক্স আছে, আর পার্সেস ট্যাক্সের ক্ষেত্রে এইভাবে আলাদা কিছু ট্যাক্স আছে। এখন আমরা সেট আপ করবো। এখন একটা ব্যাপার আছে যে যারা ইউকে লোকেশন থেকে ট্যাক্স, সরি ইউকে লোকেশন থেকে যারা কুইক বুকস বায়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, তাদের কিন্তু এখানে সেট আপটা একরকম আসবে। আর যারা ইউকে বাদে কেউ জার্মান দিয়ে ক্রিয়েট করছেন বা অন্য কোনো দেশ, বায়ার ভার্সনের কথা বলতেছি আমি, সেক্ষেত্রে কিন্তু তাদের একটু তারতম্য থাকবে। তারতম্য কি, তাদেরটা সহজ হবে, ইউকেটটা একটু ক্রিটিক্যাল হবে। ঠিক আছে, তো ইউকেটটা ক্রিটিক্যাল হবে, ইউকেটটা করে দিলে আপনাদেরটা অনায়াসে আপনারা এক ক্লিকে করতে পারবেন, কিন্তু ইউকেটটা একটু মানে সেট আপ করার ব্যাপার আছে। তা চলেন আমরা যেহেতু ট্যাক্স সেট আপ করবো, তার আগে ট্যাক্সেস এইখানে যাব। এখানে দেখেন ভ্যাট সিআইএস আছে। সিআইএসটা কি, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম, অর্থাৎ ইউকেতে যদি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির কোনো ক্লায়েন্ট আপনি কখনো পান যে কনস্ট্রাকশন কাজের সাথে যুক্ত, সেক্ষেত্রে তাদের প্রত্যেকের আলাদা কোড আছে, যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম, এই আলাদা একটা আইডি আছে, ওই আইডিটা এখানে লাইভ কানেক্ট করার মতো অপশন আছে। ঠিক আছে, তো সেইটা হচ্ছে আলাদা করে রাখছে ট্যাক্সের এখানে। ঠিক আছে, তো এখানে সেই আইডিটা এখানে দিতে হবে। তো এটা হচ্ছে কি, কনস্ট্রাকশনের কাজ যদি কখনো পান সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারবো। এখানে কোনো আমরা মানে কোনো ডাটা দিয়ে অ্যাড করে দিতে পারি না যে একটা আইডি আমার কাছে আছে, একটা বাইরের সাথে কাজ করছিলাম সেটা দিয়ে দিব, এটা কিন্তু তাতে কানেক্ট হবে না। কারণ এখানে কিন্তু অনেক কিছু দেওয়ার আছে এবং লাইভ কানেক্ট করার ব্যাপার আছে, ভ্যালিড মানে এখানে অথেন্টিক ভাবে অ্যাড করতে হবে। ঠিক আছে, এই কিছু কিছু ব্যাপার আছে যেগুলো লাইভ কানেক্ট করার ব্যাপার, সেগুলো কিন্তু লাইভ মানে অথেন্টিক কোনো কিছু না হলে কিন্তু এটা এখানে করে যে আমি দেখাই দিলাম যে কোনোটা আন্দাজের পরে দিয়ে, ব্যাপারটা এরকম হয় না। তা চলেন আমাদের যেটা কাজ মূলত ট্যাক্সেস ভ্যাট, আমরা ভ্যাটের পরে ক্লিক করব, ট্যাক্সে এসে আমরা জানি যে ভ্যাট বলতে ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস। ঠিক আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এখন এখানে এসে দেখেন বলতেছে কি, প্রথমে দেখেন ইউকের
লোকেশন থেকে যেটা, সেট আপ ইউর ভ্যাট সো ইউ ক্যান কমপ্লাই উইথ মেকিং ট্যাক্স ডিজিটাল, এমটিডি। এমটিডিটা কি? দেখেন বাংলাদেশেও কিছুদিন আগেও পর্যন্ত কিন্তু ভ্যাট ট্যাক্স যদি আপনি দিতে হতো আপনার, তাহলে কিন্তু ওই জাতীয় রাজস্ব বোর্ড ওখানে অফিসে যে বা ভ্যাট ট্যাক্স ফার্মে দিতে হতো অফলাইনে। এখনো কিন্তু ডিজিটাল ভাবে দেওয়ার সুযোগ আছে। এখন শুধুমাত্র বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে ডিজিটাল ওয়েতে ট্যাক্স দিতে পারবেন। এখানে এই এমটিডি দেওয়া হচ্ছে ইউকে এর সেই মেথড, এমটিটি, মেকিং ট্যাক্স ডিজিটাল, অর্থাৎ আপনি ঘরে বসে যাতে মেকিং ট্যাক্স মানে সরি ডিজিটালি ট্যাক্স দিতে পারেন অনলাইনে। এর জন্য কি করে সরকার মেকিং ট্যাক্স ডিজিটাল অর্থাৎ এমটিডি সংক্ষেপে এর জন্য আলাদা আলাদা একটা আইডি নাম্বার দিয়েছেন। এটাও কিন্তু লাইভ কানেক্টের ব্যাপার। এখন আপনি যদি ইউকের বায়ার পান, শুধুমাত্র ইউকের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তা এখানেও কিন্তু রিয়েল একটা আইডি নাম্বার দিবে। আপনি যে এখানে ধরেন আমরা মানে এই 9 সংখ্যার একটা ভ্যাট আইডি এখানে দিয়ে দিলাম, সেটাই নিয়ে নিল, ব্যাপারটা এরকম না। এটা এই আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। যদি তাই হয়, মেকিং ট্যাক্স ডিজিটালে আপনার আইডি আছে কিনা সেটা আগে ওরা যাচাই করবে ওদের ডাটাবেজে। যাচাই করে এখানে ইউজার পাসওয়ার্ড অথেন্টিকেশন আরো অনেক তথ্য দিতে হবে, তারপরে সেটা সেটিং করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে সব বায়ার কি মেকিং ট্যাক্স ডিজিটাল অর্থাৎ এইভাবে কি ট্যাক্স দিবে? আপনি ধরে নিবেন, মানে আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন যে এটা এরকম পার্সেন্টটা কেমন, তা আপনার 5 থেকে 10% এরকম হতে পারে যে তারা ডিজিটালি মেকিং ট্যাক্স ডিজিটালের আওতায় মানে সেট আপ করে, কিন্তু ট্যাক্স দেয় ডিজিটালি এরকম কম দেখতে পারবেন। কেন কম দেখতে পারবেন? মেকিং ট্যাক্স ডিজিটাল আইডি হয়তো অনেকের আছে, কিন্তু HMRC, ঠিক আছে, যেটা ইউকের ট্যাক্স কালেকশন করে থাকে অ্যাজ এ এজেন্সি হিসেবে, বাংলাদেশে যেমন জাতীয় রাজস্ব বোর্ড, আর ইউকেতে HMRC গভর্নমেন্ট। এই দেখেন এখানে কি বলছে, স্টেপ বাই স্টেপ, যে ইন্টার ইউর ভ্যাট ডিটেলস, ঠিক আছে। এখানে বলছে ইউ নিড ইউর 9 ডিজিট ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, এরপরে কনফার্ম ইউ নিড এমটিডি ফর ভ্যাট ইন কুইক বুকস, এটা কনফার্ম করা লাগবে এমটিডিটা। এরপরে বলছে ইউ নিড ইউর সরি ইউ উইল নিড ইউর গভর্নমেন্ট গেটওয়ে ইউজার আইডি ফর HMRC, তার মানে একদম গভর্নমেন্ট প্রদত্ত যে গেটওয়ে ইউজার আইডি এটা এখানে দিতে হবে, না হলে কিন্তু এই এমটিডি কালেক্ট মানে কানেক্ট করা যাবে না। এখন এই এমটিটা মানে এমটিডিটা শুধু ডিজিটালি ট্যাক্স পে করব সেইটার জন্য, কিন্তু ট্যাক্স সেট আপের জন্য আমার এমটিডি লাগতেছে না। ঠিক আছে, তা আমরা চলেন আগে ট্যাক্স সেট আপ করবো। এখানে আপনার এই ইন্টারফেস আসার পরে আপনি চলে আসবেন নিচে সেট আপে, সেট আপ ভ্যাট। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে কিন্তু একটু মানে ঝামেলাপূর্ণ, ঠিক আছে। তা প্রথমে আমরা এখানে আসার পরে সেট আপ ভ্যাটে ক্লিক করব। এবার দেখেন কি আছে, এজেন্সি এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। এজেন্সি কি? HM রেভিনিউ অ্যান্ড কাস্টম, ঠিক আছে, ভ্যাট। এই এজেন্সি যারা আছে এই ভ্যাট ট্যাক্সটা কালেকশন করবে। এবার হচ্ছে কি, হোয়েন ডু ইউ নিড টু স্টার্ট ক্যালকুলেট ইউর ভ্যাট ফর্ম, ভ্যাট ফর্ম কখন থেকে আপনি ক্যালকুলেট করবেন? জানুয়ারি দিয়ে দিবেন, যে আমার জানুয়ারি থেকে ভ্যাটটা ক্যালকুলেট করা হবে, স্টার্টিং হবে। ওকে। এরপরে হাউ অফেন ডু ইউ সাবমিট এ ভ্যাট রিটার্ন অফ HMRC। এখানে আমরা কোন কোন দেশে দেখবেন যেমন কিছু কিছু দেশে মান্থলি, কিছু কিছু দেশে কোয়ার্টারলি, কোনো কোনো দেশে হাফ ইয়ারলি, ইয়ারলি, এভাবে ভ্যাট রিটার্নটা সাবমিট করতে হয়। কিন্তু ইউএসএ তে দেখবেন সব দুনিয়ার সব বৈচিত্র্যতা ইউএসএ তে, তার মানে এক একটা স্টেটে একটা দেশ, অথচ স্টেট ওয়াইজ ভ্যারি করে এগুলা, ঠিক আছে। সেক্ষেত্রে কোনো দেশে মানে সরি কোনো স্টেটে ইউএস এর কোনো স্টেটে এমন আছে যে কোয়ার্টারলি, কোনো স্টেটে হাফ ইয়ারলি, আবার কোনো স্টেটে মান্থলিও আছে, এরকম আছে, ঠিক আছে। আবার কিছু কিছু দেশে আছে ফুল ইয়ারলি, ভ্যাট রিটার্ন সাবমিট করতে হয় ইয়ারলি। এখন আমরা এখানে দিচ্ছি যে আমরা ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসির জন্য এখানে কোয়ার্টারলি আমরা ভ্যাট রিটার্নটা সাবমিট করব। দিলাম হুইচ ভ্যাট অ্যাকাউন্টিং স্কিম ডু ইউ ইউজ, আমরা দিব স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড আর ক্যাশ দুটো স্টেপ আছে। আমরা দেখেন আমাদের কোম্পানি ডাটাবেস সেট আপ করার সময় কি দিয়েছি? অ্যাক্রুয়াল মেথড। অ্যাক্রুয়াল কোনটা? যে আমার বাকি নগদ যাতেই ট্রানজেকশন হোক সেই অনুযায়ী আমি রেকর্ড করব, ঠিক আছে। আর এখানেও কিন্তু সেরকম একটা প্রয়োগ আছে, সেটা কি? যে ভ্যাট আপনি হুইচ ভ্যাট অ্যাকাউন্টিং স্কিম ডু ইউ ইউজ, দুটো স্কিম আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা ক্যাশ। যদি এমন হয় যে আপনি কোনো প্রোডাক্ট সেল করছেন, সেখান থেকে মানে আপনার ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা, অর্থাৎ আপনি কাস্টমারদের কাছে থেকে সেই ট্যাক্সটা আপনি কালেকশন করলেন সেল করার মাধ্যমে, এখন সেটা হচ্ছে আপনি নগদে পেলেন সাপোজ, সেটা আপনি কি করছেন যে প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করার সাথে 10% ট্যাক্স আছে, সাপোজ একটু ধরে নেন। তা 10% ট্যাক্স আছে, আমি 10 লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করছি, এর উপরে 10% ট্যাক্স যা আসে
আমি সেটা তো কালেকশন করছি নগদে, এটা আমি কর্তৃপক্ষকে ট্যাক্স হিসেবে দিব। আরেকটা আছে, যদি বাকিতে বিক্রি করা হয়, ধরেন 10 লাখ টাকা নগদে বিক্রি করছি, ওটা তো ট্যাক্স পেয়েছি। আর 5 লাখ টাকা বাকিতে বিক্রি করেছি, ওই টাকাটা তো এখন ব্যাটের টাকাটা তো পাইনি এখন। তাহলে আমি কি করব? নির্দিষ্ট সময় আনতে আমি কি ওই 10 লাখ এবং 5 লাখ, 10 লাখ নগদে 5 লাখ বাকিতে, এই 15 লাখ টাকার উপরে টোটাল ট্যাক্স মানে ট্যাক্সটা পরিশোধ করব, নাকি শুধু যেটা নগদে পেয়েছি সেটা আমি পরিশোধ করব? যদি শুধু নগদটা হয় যে না আমি যা বিক্রি করছি সেই টাকা হাতে উঠবে, তারপরে আমি ট্যাক্স মানে ট্যাক্স পে করব, হাতে পাওয়ার পরে সেটা দিবেন ক্যাশ। আর স্ট্যান্ডার্ড বলতে আমি যা বিক্রি করছি ওভারঅল বিক্রির উপরে আমি ট্যাক্সটা পে করব, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তার মানে আমি যে টাকা পাইনি এখনো, সেখান থেকে আমি কিন্তু ট্যাক্স দিব। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে? তা আমরা স্ট্যান্ডার্ড দিচ্ছি। যদি ক্যাশ হয় যে না আমার পুরো টাকা আমার হাতে আসবে, যা বিক্রি করছি সেই টাকা হাতে আসার পরে আমি ট্যাক্স দিব, সেটা কিন্তু আলাদা। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখান থেকে কি করলাম, এখান থেকে স্ট্যান্ডার্ড চুজ করে দিলাম। এখন কোনটা দিবেন? এই যে 9 ডিজিটের একটা আইডি দিয়েছিলেন, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, মনে আছে? কোথায় দিয়েছিলেন? ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়েছিলেন। এখন আমি আগের দিন একটা বিষয় বলছিলাম যে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার আর ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার একই নাও হতে পারে। ঠিক আছে? একই হবে না, সচরাচর একই হবে না, কিন্তু উদাহরণস্বরূপ একটা দিয়ে বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছিল। এখন ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার একটা প্রতিষ্ঠানের একটাই হবে, আবার কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার আলাদা একটা হবে। কিন্তু কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার নেওয়ার ক্ষেত্রে আপনাকে এত মানে প্যারা দিবে না, কিন্তু প্যারাটা দিবে কখন? ভ্যাট রেজিস্ট্রেশন আইডি আপনি যখন পেস্ট করবেন তখন বলবে যে অথেন্টিকটা দেন। তা আমরা তো যেহেতু প্র্যাকটিস পারপাজে করতেছি, সেহেতু আমরা তো ওইভাবে এখান থেকে দিতে পারতেছি না। ঠিক আছে? আমরা এখান থেকে কি করবো, কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার যেটা ছিল এটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিব। যেটা এখানে দেওয়া ছিল কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যারা যারা যেটা দিয়েছেন ওখান থেকে নিয়ে আসবেন। এবার ফ্ল্যাট রেট স্কিম, FRS, অর্থাৎ আপনারা জানেন এটা অনেকেই, যে ফ্ল্যাট রেটে প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে বা পারচেস করার ক্ষেত্রে আলাদা স্কিম ফলো করা হয়। ঠিক আছে? বিভিন্ন দেশে ওটা আলাদা একটা স্কিমের আওতায় থাকে। এখন আপনি এটা ওপেন করতে চাচ্ছেন কিনা, যদি এখন ওপেন করেন আরো অনেক কিছু দিতে হবে। কি দিতে হবে দেখেন, ইফ দিস ইজ ইউর ফার্স্ট ইয়ার অফ ফ্ল্যাট রেট, ঠিক আছে, দ্যাট ইউ মে বি এন্টাইটেল টু এ মানে সরি 1% ডিসকাউন্ট রেট। আপনি যদি ফ্ল্যাট রেট স্কিমের আওতায় আসেন, এবং এটা যদি আপনার ধরেন আপনার প্রতিষ্ঠানটা এই বছর প্রথম, এই বছরই আপনার প্রতিষ্ঠান আপনি ব্যবসা শুরু করছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, ফ্ল্যাট রেট স্কিমের আওতায় যদি আসেন তাহলে আপনি ওভারঅল 1% ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে? ওভারঅল আপনার যে ফ্ল্যাট রেট স্কিম যদি থাকে, ধরেন আমার 10% ফ্ল্যাট রেট স্কিম আছে, সেখানে তা বাদেও আপনি 1% আলাদা ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে? এই জন্য এখানে কিন্তু পার্সেন্টটা দিতে হবে এবং এখানে আপনার ডেটটা দিতে হবে। তা এটা আমাদের প্রয়োজন যদি হয় আমরা এখান থেকে আবার এসে ওপেন করব। এমত অবস্থায় যেটা যেটা আমাদের কুইক বুকসে লাগবে না আমরা ইউজ জানবো, কিন্তু সেগুলো আমরা এখন মানে ওপেন করব না, আমরা জাস্ট জানবো প্রত্যেকটা। যাক, এটা এইখানে এরকম দিলেন। দেখেন আবার একটু ওভারভিউ করে আসি। এখানে জানুয়ারি, এখানে কোয়ার্টারলি, এখানে স্ট্যান্ডার্ড, আর এখানে যেটা রেজিস্ট্রেশন আইডি, যেটা কোম্পানি রেজিস্ট্রেশন আইডি, এটা দিলাম। এটা আমরা টিকমার্ক না দিয়ে আমরা নেক্সট করব। দেখেন স্টেপ বাই স্টেপ এই যে ইওর ভ্যাট সেট আপ ইজ কমপ্লিটেড, এবার যদি ওকে দেন, দেখেন কোথায় নিয়ে যায়। এই যে খেয়াল করেন, ওকে দিয়েছি এরপরে কোথায় নিয়ে গেছে দেখছেন তো, যে ওকে দিয়েছি মানে কি আমার শেষ, আমার বলছে ভ্যাট সেট আপই কমপ্লিটেড, কিন্তু আদৌ শেষ হয়নি। এখন বলতেছে যে আপনি এমটিডি এখানে সেট আপ করেন, বলছে নিড টু সাবমিট ভ্যাট, অর্থাৎ অনলাইনে ভ্যাট দিতে চাচ্ছেন আপনি। সেট আপ মেকিং ট্যাক্স ডিজিটাল এমটিডি ইন কুইক বুকস। এখন প্রত্যেকের এমটিডি থাকলেও সবাই কুইক বুকস এর মাধ্যমে ভ্যাট দেয় না, সহজ কথা। ঠিক আছে? এখন এটা জাস্ট কুইক বুকসটা বুক কিপিং বা হিসাব সংরক্ষণ করার ক্ষেত্রে রাখতে পারে। এখন আমার কি করতে হবে, এইখানে দুটো অপশন খেয়াল করেন, এই দুটো ভালো করে দেখবেন। এইটা যেখানে গ্রিন আছে আর এইটা দেখেন অ্যাশ কালারের আছে, আমি এইখানে যখন ক্লিক করব পরে আবার এই সেম জিনিস আসবে। দেখেন এখানে কি লেখা, আই ডোন্ট নিড এমটিডি, আর এখানে সেট আপ এমটিডি, দুটো পয়েন্ট আছে। এখন আমি এই ডোন্ট নিড এমটিডি তে ক্লিক করব, কিন্তু একটু পরে আবার দেখবেন ঘুরে ফিরে ওই দুটো আসবে, কিন্তু দুটো দুই কালারে, একটা আছে ডান পাশে একটা বাম পাশে, একটু পরে একটা বাম পাশে একটা ডান পাশে হয়ে যাবে, একই জিনিস। এবার এই জন্য একটু খেয়াল করার ব্যাপার আছে। তো এখানে লিখবো আমরা মানে ক্লিক করবো আই ডোন্ট নিড টু এমটিডি, এখানে ক্লিক করলাম, দেখেন এই যে আবার ঘুরে ফিরে আগে ছিল এইটা অ্যাশ কালার, এইটা গ্রিন, আর এখন এইটা অ্যাশ কালার, এইটা গ্রিন চলে আসছে। তার মানে আমরা প্রথমে ক্লিক করছিলাম কোথায়, আই ডোন্ট নিড এমটিডি, আর এখানে এসে আবার সেকেন্ড ইন্টারফেসে আই ডোন্ট নিড এমটিডি এখানে ক্লিক করবো। ঠিক আছে? যদি আপনি কোথাও সেট আপ এমটিডি তে ক্লিক করেন তাহলে কিন্তু এরকম আসবে না, এই দুই জায়গায় একটা ডাইন পাশে আসবে একটা বাম পাশে আসবে।
আই ডোন্ট নিড এমটিডিতে ক্লিক করবেন, ক্লিক করে ডান দিবেন, গট ইট আসবে, এখানে ডান দিবেন, এই কিন্তু আমার শেষ। ঠিক আছে, আর এই যে ইনস্ট্যান্ট ভ্যাট রিটার্ন এইগুলো হচ্ছে ক্রস দিয়ে দিবেন। এখন এই যে আমাদের একটা প্যানেল চলে আসছে দেখেন সুন্দর করে, এখানে আমরা কোয়ার্টারলি ভ্যাট দিব, তার মানে আমার ভ্যাট এইখানে দেখেন একটা ওভারভিউ দেখেন, এখানে জিরো জিরো আছে, আমরা কোনো ট্রানজাকশন রেকর্ড করি না, আমরা রেকর্ড করলে ইম্প্যাক্টটা পাবো। এখানে দেখেন এই যে জিরো জিরো যেখানে আছে 1/1/2025 থেকে 3/31/2025, তার মানে জানুয়ারির 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ, এইটা হচ্ছে আমার কোয়ার্টারলি, আমি যে দিয়েছি যে কোয়ার্টারলি আমার ভ্যাট রিটার্নটা সাবমিট করতে হবে, বা আমি এই স্কিমের আওতায়, তাহলে এই 3 মাসে আমার ভ্যাট রিটার্ন কত বা ভ্যাট কত দিতে হচ্ছে, সেটা আমার কিন্তু এখানে ক্যালকুলেশন হবে অটোমেটিক্যালি। এই ফর্মুলা কিন্তু এর ভিতরে প্রোগ্রামিং করে দেওয়া আছে। এখন কি করার, আমার নিচেরটা দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন। প্রথমে আপনি যে সেল করবেন, আপনার তো দুই রকমের ভ্যাট নিয়ে কাজ করতে হবে। সেটা কি, ভ্যাট ট্যাক্স, দুটোই এখানে অনেকে আছে ভ্যাট, আবার অনেকে ট্যাক্স, দেখবেন ওই ঘুরে ফিরে বিষয়টা অনেক ক্ষেত্রে সিমিলার বাইরের দেশে। আর আমরা কি করি, ট্যাক্স আলাদা আর ভ্যাট হচ্ছে অনলি ভ্যালু এডেড ট্যাক্স, এটা মনে করি। হ্যাঁ, দুটো মিনিংই আপনি জানেন, কিন্তু বিষয় হচ্ছে যে অনেক দেশে প্রায়োগিক কাজের ক্ষেত্রে এটা কিন্তু তারতম্য হতে পারে, যে না, ওয়ার্ড নিয়ে পড়ে থাকলে তখনই কিন্তু হয়ে যাচ্ছে না। ঠিক আছে, একটু দেখবেন যে যেটা ভ্যাট সেটা ট্যাক্স, সেটা যেটা ট্যাক্স সেটা ভ্যাট, এরকম একটা ব্যাপার স্যাপার অনেক ক্ষেত্রে চলে আসবে। ঠিক আছে, এখন এখানে আসেন, জিরো 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 দেখা আছে এখানে কি, কালেকশন অন সেলস, অর্থাৎ আপনি কি করেন, আপনি প্রোডাক্ট পারচেস করেন, আপনি প্রোডাক্ট পারচেস করেন কার কাছ থেকে, আপনার সাপ্লায়ার বা ভেন্ডরের কাছ থেকে। এখন পারচেস করার ক্ষেত্রে আপনি নিজে একবার ট্যাক্স দেন, আবার আপনি ওই পারচেস করা প্রোডাক্ট আবার এনে সেল করেন কারদের কাছে, আপনার কাস্টমারদের কাছে। তাহলে সেক্ষেত্রে আপনি যখন সেল করেন তখন আবার এক প্রকার ট্যাক্স আপনি রাখেন বা ভ্যাট রাখেন। তাহলে এখন দেখেন ক্যালকুলেশনটা কি হবে, আপনি ভ্যাট নিয়ে দুইবার আপনার কাজ করতে হয়। এক হচ্ছে যখন প্রোডাক্ট সেল করেন কাস্টমারদের কাছে, আপনার কাস্টমারদের কাছে যখন প্রোডাক্ট সেল করেন, তখন কি করেন, ধরেন 10 টাকা, প্রোডাক্টের দাম 10 টাকা, সাথে ট্যাক্স আছে 2 টাকা, 12 টাকা, আপনি 12 টাকা প্রোডাক্টটা বিক্রি করেন, ওই 10 টাকা আপনার থেকে যায় আর 2 টাকা আপনার ট্যাক্স দিতে হয়, সেটাও আপনার কালেকশনে রাখতে হয়। এই যে যে 2 টাকা, এটা হচ্ছে কালেকশন অফ সেলস। ঠিক আছে, কালেকশন অন সেলস, অর্থাৎ সেলস করা থেকে যে টাকা আমি কালেকশন করি, ট্যাক্সের জন্য যে টাকা কালেকশন করি সেলসের টাকা থেকে। ঠিক আছে, এটা হচ্ছে কালেকশন অন সেলস। আর এরপরে মাইনাস চিহ্ন আছে, এবং এটা আছে পেইড অন পার্সেস। এটা কি, এই পেইড অন পার্সেস হচ্ছে আপনি মানে প্রোডাক্ট যখন কিনতে চান আপনার সাপ্লায়ারের কাছে বা ভেন্ডারের কাছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি আপনি যে পেইড করেন ট্যাক্স পার্সেস করার ক্ষেত্রে, এই দুটোর মাইনাস ফিগার খেয়াল করেন অ্যাডজাস্টমেন্টটা কি করে হচ্ছে। আপনি প্রোডাক্ট সেল করতেছেন যখন, তখন আপনি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাটটা কালেকশন করতেছেন, এখান থেকে মাইনাস হচ্ছে পেইড অন পার্সেস। আপনি যখন কিনতেছেন প্রোডাক্টটা, একটা হচ্ছে কি বিক্রি করতেছেন, একটা কিনতেছেন, এই দুটো ট্যাক্স, একটা দেওয়া লাগতেছে আপনার আর একটা আপনি নিচ্ছেন, এই দুটো ট্যাক্সের মাইনাস ফিগার এখানে এসে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। মানে উদাহরণস্বরূপ বলি, যে আপনি একটা মানে আপনার সারা দিনে ধরেন একটা মাসে 30 দিনে আপনি কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করছেন কয় টাকার, 2 লাখ টাকার, সাপোজ 2 লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করছেন। এখন 2 লাখ টাকার প্রোডাক্টের ভিতরে, সেই 2 লাখ টাকার প্রোডাক্টের ভিতরে ট্যাক্স ছিল কত, ধরেন 15,000 টাকা। তাহলে এটা হচ্ছে কালেকশন অফ সেলস, আপনি সেলস করার মাধ্যমে ভ্যাট কালেকশন করছেন, সেটা হচ্ছে 15,000 টাকা। মাসে 2 লাখ টাকা সেল করে সেখানে 15,000 টাকা কালেকশন করলেন। এবার আপনি পার্সেস করলেন, ওই যে 2 লাখ টাকার প্রোডাক্ট সেল করছেন ওটা আবার কিনে আনছেন আমার, সরি, সাপ্লায়ার বা ভেন্ডারের কাছ থেকে। সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট কিনছেন ধরেন 5 লাখ টাকার, 5 লাখ টাকার প্রোডাক্ট কিনছেন, সেখানে ট্যাক্স দিয়েছেন ধরেন 10,000 টাকা। মানে উদাহরণস্বরূপ বুঝতে বলছি। তাহলে এই যে কালেকশন অফ নন সেলস, আপনি বিক্রি করার মাধ্যমে 15,000 টাকা ট্যাক্স কালেকশন করলেন, আর আপনি আপনার সাপ্লায়ারদের কাছ থেকে প্রোডাক্ট কিনলেন, সেখানে 10,000 টাকা পে করলেন। আপনি ট্যাক্স দিলেন একদিকে, একদিক থেকে নিলেন, এই দেওয়া নেওয়া। এক বিক্রি করতে যে আপনি প্রোডাক্ট বিক্রি করলেন, সেখান থেকে ট্যাক্স নিলেন, আর আপনি কিনলেন সেখান থেকে ট্যাক্স দিলেন। এই যে 10,000, sorry, এখানে ছিল 15,000 টাকা কালেকশন অন সেলস, আর পার্সেসের ক্ষেত্রে ছিল 10,000 টাকা। এই 15 থেকে 10,000 মাইনাস হয়ে এই 5,000 টাকা যে অ্যাডজাস্টমেন্ট, এইটা হচ্ছে আপনার পরবর্তী কোয়ার্টারে ট্যাক্সটা দিতে হচ্ছে। তার মানে যেটা কালেকশন করছেন সেটা পুরোটা দিচ্ছেন না, আবার যেটা পারচেস করার ক্ষেত্রে পে করতেছেন ট্যাক্স, সেটা আপনার পুরো দেয়া লাগতেছে না। এই দুটো থেকে অ্যাডজাস্টমেন্ট করে যে ফিগারটা এখানে থাকতেছে সেইটা হচ্ছে আপনার অ্যাজ এ ট্যাক্স পেয়াবল হিসেবে থাকতেছে। ওকে, এটা আপনার দিতে হচ্ছে ট্যাক্স।
জাস্ট এটা একটু বুঝতে হবে। এইবার আমাদের যখন এরকম একটা ইন্টারফেস আসবে এই সেট আপ করার পরে, এখন আমরা কোথায় চলে যাব? দেখেন দুইটা জায়গা আছে, এডিট ভ্যাট আর অ্যাড ট্যাক্স। আমরা চলে যাবো অ্যাড ট্যাক্সে, যেহেতু আমাদের এই ডাটাগুলো দিয়েছে আমাদের ক্লায়েন্ট যে এই ট্যাক্স আমার সেট আপ করতে হবে। তো চলেন আমরা এখানে চলে যাব, অ্যাড ট্যাক্সে ক্লিক করব। এখানে দেখেন তিনটা অপশন। ট্যাক্স রেট, ট্যাক্স রেটটা কোনটা? এখানে নিচে দেখেন এক লাইন করে পড়ার জায়গা আছে, অ্যাড অ্যানাদার ট্যাক্স রেট ফর ভ্যাট সাস অ্যাজ এ লোকাল ট্যাক্স নট অলরেডি ইনক্লুডেড। মানে আপনি সেলসে, ধরেন সেলস করবেন, কোনো প্রোডাক্ট সেলস করবেন, এই সেলসের সাথে ধরেন 10% ট্যাক্স আছে বা ভ্যাট আছে, সেইটা এখানে উল্লেখ করতে হবে। আবার পারচেস করতেছেন আপনার সাপ্লায়ারদের কাছ থেকে, সেখানে ধরেন 8% ভ্যাট দিতে হচ্ছে, সেটাও এখান থেকে রেকর্ড করবে। অর্থাৎ আপনি পারচেস এবং সেলস এই দুইটা ক্ষেত্রে আপনি ট্যাক্স রেটের মাধ্যমে সেই রেটটা অ্যাড করবেন। সেলস এর ক্ষেত্রেও এই ট্যাক্স রেটের এখান থেকে ট্যাক্সটা অ্যাড করতে হবে, পার্সেসের ক্ষেত্রেও এইখান থেকে অ্যাড করতে হবে। ঠিক আছে, ট্যাক্স রেটের থেকে এটা বলছে যে অ্যাড অ্যানাদার ট্যাক্স রেট ফর ভ্যাট, ভ্যাটের জন্য এইখান থেকে সেট আপ করতে হবে। সাচ আজ এ লোকাল ট্যাক্স নট অলরেডি ইনক্লুডেড, মানে লোকাল ট্যাক্স যেগুলো সেগুলো যেখানে অন্তর্ভুক্ত না সেই ট্যাক্স গুলো, অর্থাৎ সেলস পার্সেস সম্পর্কিত যে ট্যাক্স গুলো, ভিডিএস টিডিএস এই ধরনের যে ট্যাক্স আছে এগুলো সেখান থেকে এখানে দিতে হবে। ওকে, এরপরে আসি গ্রুপ রেট কি। তাহলে আমরা বুঝলাম সেলস পার্সেসে যত প্রকারের ট্যাক্স থাকবে, ধরেন সেলসে থাকলো 10 প্রকারের ট্যাক্স, পার্সেসে 8 প্রকারের ট্যাক্স, সেটা আমরা এখান থেকে রেকর্ড করবো প্রত্যেকটা ট্যাক্স। ওকে, আর এখানে আসি নিচে গ্রুপ রেট, কম্বাইন মাল্টিপল ট্যাক্সেস অ্যান্ড মেক অ্যাপ্লাইং দেম টু ইউর ট্রানজেকশন ইজিয়ার। তার মানে যখন দুই ধরনের ট্যাক্স মিলে বা দুই ধরনের ভ্যাট মিলে একটা প্রোডাক্টের উপরে অ্যাপ্লাই করা হচ্ছে, স্পেসিফিক কোনো প্রোডাক্টের উপরে বা কোনো স্পেসিফিক কোনো প্রোডাক্ট ক্যাটাগরির উপরে প্রভাবিত করা হচ্ছে, যে না সেলস ট্যাক্সে সাপোজ 10% একটা আর 15% একটা, এই 10 আর 15 25% মিলে একটা দুটো একটা গ্রুপ ট্যাক্স হচ্ছে। যেমন আপনারা তো ফোনে কথা বলেন স্বাভাবিক, এই যে বাংলাদেশে দেখেন, অন্য দেশ পরে দেখি, এই যে জিপি, গ্রামীণ, সরি হিসেবে বা বাংলা লিঙ্ক, অর্থাৎ গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, এয়ারটেল, এই যে যে সিম কোম্পানিগুলা, এরা যে ট্যাক্স দেয়, অর্থাৎ এই যে মাঝখানে তো শুনলেন যে কল রেট বাড়ছে, এখানে আপনার কি মনে হয় 1-2 প্রকারের ট্যাক্স? মিনিমাম 3-4-5 প্রকারের ট্যাক্স, অর্থাৎ কোনোটা 2 পয়সা, কোনোটা 7 পয়সা, কোনোটা 9.5 পয়সা, এরকম দিয়ে কমপক্ষে 4-5-6 প্রকারের ট্যাক্স মিলায় এই ট্যাক্স গুলো মানে ইয়ে করা হয়। ঠিক আছে, মানে জাস্ট কল রেট দিয়ে বোঝালাম, এরকম আরো অনেক ক্ষেত্র আছে যেখানে একাধিক ট্যাক্স মিলে একটা মানে অ্যাপ্লিকেবল একটা পর্যায়ে থাকে। কিরকম, এখানে ধরেন এই যে কল রেটের ব্যাপারে যে 3-4টা আলাদা আলাদা ট্যাক্স দিয়ে এটা কি করতেছে, যে কম্বাইন হয়েছে, যে 3-4 প্রকারের ট্যাক্স মিলে একটা মানে মাল্টিপল ট্যাক্স মিলে একটা কম্বাইন একটা ট্যাক্স হয়েছে, যেটা মেক অ্যাপ্লাইং দেম টু ইউর ট্রানজেকশন ইজিয়ার। যে আপনি কথা বলছেন, আপনার স্বাভাবিকভাবে জিপি থেকে রাখে 1 মিনিটে, কথার কথা 1 মিনিটে ধরেন 1 টাকা 10 পয়সা। এখন ওই 1 টাকা 10 পয়সার উপরে এই যে মাল্টিপল ট্যাক্স একসাথে মিলে একটা কম্বাইন্ড ট্যাক্স হলো, এখানে ওই কম্বাইন্ড ট্যাক্সটা হয়ে আপনার কল রেট চলে আসতেছে 1 টাকা 55 পয়সা। এই 10 পয়সা হচ্ছে অ্যাকচুয়ালটা জিপি প্রদত্ত, আর এই 10 পয়সার পরের থেকে যে 45 পয়সা অর্থাৎ 55 পয়সা পর্যন্ত, এইটা হচ্ছে মাল্টিপল ট্যাক্স মিলে একটা মানে মানে কি বলে গ্রুপ ট্যাক্স। ঠিক আছে, এটা বুঝতে হবে যে অল ট্যাক্সেস ইউ ইনক্লুড আর ক্যালকুলেটেড অ্যান্ড চার্জড অ্যাট ওয়ান্স, মানে এগুলো আপনি ক্যালকুলেট করতে পারবেন। ঠিক আছে, আবার চার্জ এটা মানে সব ট্যাক্স মিলে একসাথে চার্জ করবে, আলাদা আলাদা চার্জ করবে না, বাট উই ট্র্যাক দেম সেপারেটলি ফর ইউ। মানে এখানে কুইক বুকসে আলাদা আলাদা সেপারেটলি আমরা ট্র্যাক করতে পারবো, কিন্তু তারা অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেবল হবে একবারে। ঠিক আছে, একবারে চার্জ করবে, কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে এখানে রেকর্ড করার সুযোগও আছে। ওকে, তাহলে এটা গ্রুপ রেট, যখনই দুই বা ততোধিক ট্যাক্স মিলে একটা কম্বাইন্ড রেট অ্যাপ্লাই করা হবে কোনো স্পেসিফিক ক্যাটাগরির উপরে বা প্রোডাক্টের উপরে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে গ্রুপ রেট দিব। তো আমরা সবগুলো দেখবো। এবং কাস্টম ট্যাক্স কি? অ্যাড এ ট্যাক্স এজেন্সি অ্যান্ড এ ট্যাক্স পার্সেন্টেজ সাস অ্যাজ অ্যান এনভায়রনমেন্টাল লেভি, হোটেল অর পেট্রোল ট্যাক্স। মানে কিছু স্পেসিফিক ট্যাক্স আছে না, যে পরিবেশগত ট্যাক্স আছে। ঠিক আছে, যে তারপরে এখানে দেখেন কয়েকটা উদাহরণস্বরূপ দেখা আছে, এনভায়রনমেন্টাল লেভি, হোটেল এন্ড পেট্রোল ট্যাক্স। যে এরকম মানে কিছু কিছু কাস্টমাইজ ট্যাক্স আছে, যেটাও মানে কোনো কাস্টমাইজ রুল আছে। যেমন আমরা ট্যাক্স এক্সাম্পটেড আছে, এক্সাম্পটেড জিরো রেটেড ট্যাক্স কি, যে ওইটা ট্যাক্সের রেট মানে সরি ট্যাক্সের পার্সেন্ট জিরো, যে না
ওটাকে কিন্তু ট্যাক্স মওকুফ বলা যাচ্ছে না। ওটা আজকে জিরো আছে, হয়তো ভবিষ্যতে আপাতত জিরো করে দিয়েছে কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে, কিন্তু ভবিষ্যতে 2% হতে পারে। আর কিছু আছে ট্যাক্স এক্সাম্পটেড। এখন জিরো রেটেড ট্যাক্স আর ট্যাক্স এক্সাম্পটেড কিন্তু এক জিনিস না। এক্সাম্পশন মানে কি? মওকুফ করা, ছাড় দেওয়া, ঠিক আছে? আর জিরো রেটেড বলতে বোঝায় কি, যে ওইখানে ট্যাক্সের রেটটা জিরো, অর্থাৎ 0% ট্যাক্স। এখন তাও কিন্তু 0%। আর এক্সাম্পটেড বলতে কি, এটা মওকুফ করা। হ্যাঁ, হতে পারে দুটোর ক্যালকুলেটেড মানে ভ্যালু যখন জিরো রেটেড ট্যাক্স থাকতেছে, আবার যখন ট্যাক্স এক্সাম্পটেড থাকতেছে, তখন হয়তো দুটো সমান ভ্যালু রাখে, কিন্তু কখনো ট্যাক্স এক্সাম্পটেড এবং জিরো রেটেড ট্যাক্স কখনো একই অর্থ বহন করে না। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে এই ট্যাক্সে কাজ করতে যাওয়ার আগে, কারণ আমাদের জিরো রেটেড নিয়ে অনেক কাজ আছে, আবার ট্যাক্স এক্সাম্পটেড নিয়েও অনেক কাজ আছে। কাজে আগে থেকে একটু বলে নিলাম যে হয়তো দেখতে পারেন দুটোই জিরো ফিগার দেখাচ্ছে, কিন্তু দুটোই সমান অর্থ বহন করে না। অর্থাৎ ফিনান্সিয়াল ভ্যালু বা মানে অঙ্কের অর্থে হয়তো জিরো, ওখানেও জিরো এখানেও জিরো, বুঝলেন? সেম। তার মানে জিরো রেটের জায়গায় মাঝে মধ্যে এক্সাম্পটেড দিয়ে যাবেন, এক্সাম্পটেডের জায়গায় মাঝে মধ্যে জিরো দিয়ে যাবেন, এটা কিন্তু কখনো আইন মানে সমৃদ্ধ না। ঠিক আছে, এটা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী এটা কিন্তু সম্পূর্ণ রং। এই জন্য এক্সাম্পটেড কোনটা, যে স্পেসিফিক কোনো ক্যাটাগরির উপরে বা কোনো স্পেসিফিক প্রোডাক্ট বা সাপ্লাইজ এর উপরে ট্যাক্স নাই, ট্যাক্স মওকুফ করা হয়েছে ওই দেশের স্থানীয় সরকার কর্তৃক, এটা এক্সাম্পটেড। আর জিরো রেটেড যে না, ওইখানে রেট জিরো, ঠিক আছে, ওইটার ট্যাক্স রেটটা জিরো, সেটা হতে পারে, কিন্তু ওই দুটোর সমান অর্থ বহন করে না কিন্তু। মিনিং এর অনেক তফাৎ আছে এখানে। যাই হোক, আমরা এটা একটু জেনে নিলাম। এখন আমরা যখন জানাজানি হয়ে গেল, চলেন আমরা শুরু করে দিই। অ্যাড ট্যাক্সে যাব। আমাদের এখানে লিস্ট দেখবো, আমাদের সেলস ট্যাক্স। দেখেন, একটা ট্যাক্স যখন এইখান থেকে শুরু করব, একটার বিপরীতে আর একটা পার্সেস ট্যাক্স হবে। ঠিক আছে, আমাদের ক্লায়েন্ট যেভাবে দিয়েছে, আপনার ক্লায়েন্ট অন্যভাবেও দিতে পারে, কিন্তু আমরা এভাবে শিখলে সম্পূর্ণ যে কিভাবে একটা সেলস এবং পার্সেস ট্যাক্স এট এ টাইম একসাথে করা যায়, আপনার তাহলে সম্যক ধারণাও হবে। আচ্ছা, তাহলে ট্যাক্স রেটে ক্লিক করবো ফার্স্টে। বায়ার বলছে যে এই ট্যাক্স গুলো আপনি অ্যাড করবেন। আমার এখানে সেলসে 6টা ট্যাক্স আছে, পার্সেসে 6টা ট্যাক্স আছে, পার্সেন্টেজ সম্বলিত। তাহলে আমরা এখানে অ্যাড করব। এখানে বলতেছে ট্যাক্স রেটে যখন ক্লিক করছি, যে ক্রিয়েট এ নেম অফ ইউর ট্যাক্স রেট অ্যান্ড গিভ আস এ ফিউ ডিটেলস অ্যাবাউট হাউ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই। ঠিক আছে, ওনাদের বলছে যে এখানে ট্যাক্স নেম দেন এবং আমাদের একটু ডিটেলস জানান যে কিভাবে এটা অ্যাপ্লাই করা হবে। আর ট্যাক্স নেম, কারণ এখানে ওই বায়ার বলছে যে ট্যাক্সের নামটা শুধু ট্যাক্স হবে, সেলস এর ক্ষেত্রেও ট্যাক্স, পার্সেন্টের ক্ষেত্রেও ট্যাক্স, শুধু পার্সেন্টেজে ভিন্নতা হবে। যে ট্যাক্স নামে যে এখানে ভ্যাটটা আপনি সেট আপ করতেছেন, সেটা দুই জায়গায় সেলস পার্সেস দুই জায়গায় ট্যাক্স হবে, কিন্তু আমার এখানে পার্সেন্টেজে ভিন্নতা হবে। দেখেন, এখানে ট্যাক্স নেম আর ডেসক্রিপশনও ট্যাক্স, বা এখানে আপনি যদি দিতে পারেন যে না, যদি সেলস ট্যাক্স হয় দিস ট্যাক্স কালেকশন ফ্রম সেলস, বা দিস ট্যাক্স, মানে এভাবে দিতে পারেন, মানে ডেসক্রিপশনে যে কোনো কিছু দিতে পারেন যে এই ট্যাক্সটা সেলস এর থেকে কালেকশন করা হয় বা কিছু দিতে পারেন। তা আমি ট্যাক্স নেম যেটা এখানে দিয়েছি ওটা দিলে এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে, থাকুক, সমস্যা নাই। এখন ট্যাক্স এজেন্সি, এক্ষেত্রে কিন্তু HMRC, ঠিক আছে, এই সেল রেভিনিউ এবং কাস্টম, এরা হচ্ছে ট্যাক্স এজেন্সি এই ট্যাক্স প্রদানের। ঠিক আছে, এখন দেখেন এই যে সেলস পার্সেস দুটো পোর্শনই আছে, আমি কি করব, সেলসে এইখানে টিক মার্ক করবো। টিক মার্ক করলে সেলস রেটটা চলে আসবে। দেখেন টিক মার্ক উঠাই দিচ্ছি, কেমন থাকে, সেলস পার্সেস দুটো অপশনে ক্লিক করলে আরো অনেকগুলো ফাংশন বের হয়। তা আমরা সেলসে ক্লিক করে আগে সেলস রেট ক্লিক করব। সেলস রেট কত, আমরা প্রথমে আসছি সেলস ট্যাক্স এর ক্ষেত্রে। তাহলে ট্যাক্স নামে যেটা আছে সেটা সেলস এর রেট কত, 10%। তাহলে আমরা 10% এখান থেকে এখানে লিখে দিব 10%। ওকে, সব ব্যাক স্পেস দিয়ে 10 লিখে দিলাম। এখন সেলস ট্যাক্সটা কি আমার, আমি সেলস করতেছি। সেলস করলে আমার কি করা লাগতেছে, আমি যখন প্রোডাক্ট সেল করতেছি, প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে ধরেন আমি কারো কাছে প্রোডাক্ট সেল করতেছি, সেই 10 টাকায় সেল করতেছি প্রোডাক্ট, সাথে 2 টাকা এক্সট্রা ভ্যাট আছে, সেটা আমি রাখতেছি। 12 টাকা প্রোডাক্ট বিক্রি করতেছি, এখন 10 টাকা আমার, আর 2 টাকা কার, আমার সরকারকে দিতে হবে। আমি হয়তো কাস্টমারের কাছ থেকে রাখতেছি, কিন্তু 2 টাকা আমার সরকারকে দিতে হবে। তাহলে আমি 12 টাকা নিলাম, নিয়ে আমি 10 টাকা নিয়ে নিলাম, 2 টাকা কি করতেছি, সরকারকে দিতে হবে। কিন্তু যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ কি আমার হাতে থাকতেছে, আর আমার হাতে যতক্ষণ থাকতেছে এটা তো আমার ভবিষ্যতে হইলেও সরকারকে দিতে হবে। এই জন্য এটা আমার লায়াবিলিটি, অর্থাৎ আমার দায়। যতক্ষণ সরকারকে না দিচ্ছি, যতক্ষণ ট্যাক্সটা সাবমিট না করতেছি, ততক্ষণ আমার লায়াবিলিটি। তাহলে সেলস ট্যাক্স অলওয়েজ লায়াবিলিটি। ওকে, যতক্ষণ পরিশোধ না করা হচ্ছে। আর পার্সেস ট্যাক্স কি, এক্সপেন্স, যে আমি পার্সেস করতে যাচ্ছি তখন আমি খরচ করতেছি। ওকে, তো সেই ক্যাটাগরিও এখান থেকে আমি দিয়ে দেবো। অ্যাকাউন্ট দিলাম লায়াবিলিটি, সেলস ট্যাক্স অলওয়েজ লায়াবিলিটি দিবেন। এবার শো ট্যাক্স অ্যামাউন্ট অন রিটার্ন লাইন,
ট্যাক্স অ্যামাউন্ট অফ রিটার্ন লাইনে কি লেখা থাকবে, যে ভ্যাট ডিউ অন সেলস অ্যান্ড আদার আউটপুট। ওকে, এই প্রথম লাইনটা। এরপরে শো নেট অ্যামাউন্ট অফ রিটার্ন লাইন, এখানে দিবেন কোনটা, নেট ভ্যালু অফ সেলস। ঠিক আছে, নেট অ্যামাউন্ট অফ রিটার্ন লাইনে কি দিবেন, নেট ভ্যালু অফ সেলস, বা আপনি নট অ্যাপ্লিকেবল দিতে পারেন। ঠিক আছে, দুটো যে কোনো একটা দেন। এখানে বলছে নেট ভ্যালু অফ সেলস, যে টোটাল সেলসের যে ভ্যালু তার উপরে কি বলছে, যে নেট অ্যামাউন্ট অফ রিটার্ন লাইন, রিটার্ন লাইন এরকম থাকবে। তা আপনি নেট ভ্যালু অফ সেলস দিলাম, বা আপনি যদি এখানে দেন যে নট অ্যাপ্লিকেবল, তাতেও এখানে ভুল হবে না, ওটা অটোমেটিক্যালি নেট ভ্যালু অফ সেলস এই চলে যাবে। ঠিক আছে, আপনি যদি নট অ্যাপ্লিকেবল দিতে চান দিতে পারেন। এবার পার্সেস ট্যাক্স, এটা এখানে হয়ে গেল। এখানে পার্সেস রেট, পার্সেস রেট কত, আমরা এখানে দেখবো এই একই ট্যাক্স, দেখেন এখানেও নাম ট্যাক্স, এখানেও নাম ট্যাক্স, আমি সেভাবে সাজায় রাখছি। পরেরটাও স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, এখানেও স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, মানে ট্যাক্স কোড গুলো, ট্যাক্স নেম গুলো সব জায়গায় সেম, শুধু পার্সেন্টেজটা সেলস এর ক্ষেত্রে একরকম, পার্সেসের ক্ষেত্রে একরকম। আচ্ছা, তাহলে ট্যাক্সে এখানে যেমন 10%, এখানে যেমন 8%, এখানে পার্সেসের ট্যাক্সটা আমার আনতে হবে। এখানেও নেম ট্যাক্স, নেম আর আনা লাগতেছে না। ট্যাক্সের পার্সেন্ট কত, 8, যেখানে এটা 10 সেলস এর ক্ষেত্রে, এটা পার্সেসের ক্ষেত্রে 8%। চলেন আমি এখানে দিব 8%। দেখেন এখানে কিন্তু পার্সেস ট্যাক্সের নতুন করে নাম দেওয়ার কিছু নাই, তার মানে ওই একই নাম। সেলস পার্সেসের ক্ষেত্রে নাম একটাই, শুধু পার্সেন্টেজ ভিন্ন। ওকে, তাহলে পার্সেস রেট 8। এটা কি, এটা আমার লাইবিলিটি না, এটা আমার এক্সপেন্সেস। আমি পার্সেস করতেছি, আমি প্রোডাক্ট ক্রয় করতেছি, ক্রয় করার সময় আমার ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে আমার সাপ্লায়ার বা ভেন্ডরকে, তার মানে আমার এটা খরচ হয়ে যাচ্ছে, এই জন্য আমার এটা এক্সপেন্সেস। ওকে, দিলাম এক্সপেন্স। এবার বলছে শো নেট অ্যামাউন্ট অফ রিটার্ন লাইন, এখানে আপনি ওই এখানে নিচে তো আসে না। আচ্ছা, এটা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলেন, দুটো জায়গায় নট অ্যাপ্লিকেবল থাকুক, সমস্যা না। এটা কোনো সমস্যা না যে নট অ্যাপ্লিকেবল দিলে হচ্ছে কিনা, না এটা এরকমই থাকবে, সমস্যা নেই। সেভ, সেভ দিলাম, তাহলে আমাদের একটা ট্যাক্স হয়ে গেল। এটা কোথায় আসবে সেটা আমরা পরে খুঁজি, তাহলে একটা খুঁজলাম, এবার আমরা পর্যায়ক্রমে সবগুলো আমরা একটু অ্যাড করে নিব। এবার আছে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, এটা কপি করব। অনেক ডিটেলসে বোঝালাম যাতে করে আপনার ট্যাক্স নিয়ে কোনো, বা ট্যাক্স অ্যাড করতে কোনো ঝামেলা না থাকে। এখন শুধু অ্যাড করে যাবো স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স। সেলস এর ক্ষেত্রে টিকমার্ক দেবো, দিয়ে এসে এখানে 15%, সেলস এর ক্ষেত্রে 15%, জাস্ট 15%, 15, 15%। ওকে, এবার এটা আমার কি, লাইবিলিটিস। ঠিক আছে, সেলস ট্যাক্স। এবার শো ট্যাক্স অন রিটার্ন লাইন ভ্যালু, সরি ভ্যাট ডিউ অন সেলস আদার আউটপুট দিলাম, এখানে দিয়ে দিলাম নট অ্যাপ্লিকেবল। এবার পার্সেসের ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্সটা পার্সেসের ক্ষেত্রে কত, 10%। ওকে, 10% দিলাম। এটা কি হচ্ছে আমার এক্সপেন্সেস পার্সেসের ক্ষেত্রে, আর এখানে দিব নট অ্যাপ্লিকেবল, দিয়ে সেভ। আমার দুটো ট্যাক্স অ্যাড করা হয়ে গেল। এরপরে আসলাম পরেরটাই, ভিডিএস ট্যাক্স, যেটা যেমন আছে, আপনাকে আমার আপনার বায়ার যেমন কোডটা যেমন লিখতে দিবে বা লিখে দিবে, সেটা আপনি কপি করে এখানে দিবেন। এখানে আপনার নতুন করে কোনো এখানে ক্রিয়েটিভিটির সুযোগ কিন্তু নাই। এখন উনি কি নামে দিয়েছে, উনি হজবরলা যে কোনো নামে সিলেক্ট করতে পারে, ওনার দেশে ওনার ভাষা অন্যরকম হতে পারে। দেখা যাচ্ছে আপনি কোনো একটা আহ ইউরোপিয়ান দেশে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আহ তাদের সাথে কাজ করছেন, এখন ভাষা দেখে আপনার ইংরেজি, হয়তো ইংরেজিতে আপনাকে দিল টাইপ করতে, বা ওদের দেশের কোনো ল্যাঙ্গুয়েজে দিল, ব্যাপারটা কেমন হয়ে গেল আপনি বুঝলেনও না। কিন্তু আদৌ যেটা আছে সেটা দিবেন, এখানে বায়ারের থেকে কাস্টমাইজ করতে যাবেন না, যে নামটা দিবে সেটা দিবেন। আচ্ছা, ভিডিএস ট্যাক্স, এখানে দিলাম ডেসক্রিপশনে ভিডিএস ট্যাক্স, এখানে সেলস এর ক্ষেত্রে কত আসবে, ভিডিএস, এখানেও ভিডিএস ট্যাক্স আছে, এখানেও ভিডিএস ট্যাক্স আছে। ওকে, একটা আছে সেলস এর ক্ষেত্রে 20%, আর পার্সেসে 15%। তাহলে আমরা সেলস এর ক্ষেত্রে 20% দিব, 20। ওকে, এটা আমার কি, এটা আমার লাইবিলিটিস। ওকে, এটা ঠিক আছে। এখানে ভ্যাট ডিউ অন সেলস, এখানে নট অ্যাপ্লিকেবল। এবার পার্সেসে, এবার হচ্ছে এখানে আবার একটু দেখে আসি, এই ভিডিএস ট্যাক্স 15%। ওকে, 15%, এটা আমার কি, এটা আমার এক্সপেন্সেস পার্সেসের ক্ষেত্রে, এখানেও নট অ্যাপ্লিকেবল, দিয়ে সেভ। তার মানে তিনটা হয়ে গেল। এবার আছে কি, ট্যাক্স অবলিক ভ্যাট, এটাও তার আলাদা একটা কোড। তাহলে সেলস এর ক্ষেত্রে ট্যাক্স অবলিক ভ্যাট 12%। ঠিক আছে, এটা কপি করব, ট্যাক্স অবলিক ভ্যাট, এটা সেলস এর ক্ষেত্রে 12%। তাহলে অ্যাডেড ট্যাক্স, সব কিন্তু এখনো ট্যাক্স রেটের থেকে করছি, দেখেন সেলস পার্সেস, সেলস এবং পার্সেস সবগুলো কিন্তু ট্যাক্স রেটের থেকে আমরা করতেছি এখন, প্রথম ফাংশনটা থেকে। তাহলে এখানে ট্যাক্স এবং ভ্যাট দিলাম, দেওয়ার পর এখানে কি আছে, সেলস এর ক্ষেত্রে ট্যাক্স অবলিক ভ্যাট এটা 12%, আর পার্সেস এর ক্ষেত্রে কত, 6%। ওকে, এখানে সেলস এর টিক মার্ক দিলাম, এখানে হচ্ছে 12, এটা হবে আমার লাইবিলিটিস, এটা ঠিক থাকবে। এখানে দিব ডিউ অন সেলস, এখানে নট অ্যাপ্লিকেবল। এবার পার্সেসে যাব, পার্সেসে দিব 6%, এবং এটা হবে কি আমার এক্সপেন্সেস, এখানেও নট অ্যাপ্লিকেবল। ওকে, সেভ। আমার কিন্তু এই চারটা অ্যাড করা হয়ে গেল। এবার আসি কি, আরো একটা আছে জিরো রেটেড ট্যাক্স, জিরো রেটেড ট্যাক্স। এখন এটা আমি কিভাবে অ্যাড করব, দেখেন
জিরো রেটেড ট্যাক্স আমি কিন্তু অ্যাড করব এখান থেকে। অ্যাড ট্যাক্স অর্থাৎ ট্যাক্স রেট হতে পারে এখানে পার্সেন্ট জিরো, তারপরেও কিন্তু এই সেলস পার্সেসের থেকে। এখন দেখেন এখানে আমি তার আগে একটু দেখাই যে জিরো রেটেড ট্যাক্সেও এখানে পার্সেন্ট জিরো, আবার ট্যাক্স এক্সেম্পটেডও জিরো। আপনারা যদি মনে করেন যে দুটোই এক জায়গা থেকে অ্যাড করতে হবে, না, এই জিরো রেটেডটা সেলস পার্সেসের থেকে অ্যাড করতে হবে, আর ট্যাক্স এক্সেম্পটেড যেটা এটা হচ্ছে আলাদা যে ফাংশনটা আছে সেখান থেকে অ্যাড করতে হবে। চলেন আমরা জিরো রেটেড ট্যাক্সটা আগে করে আসি। দেখেন এই সেলস এর ক্ষেত্রেও জিরো রেটেড ট্যাক্স 0%, আর এখানেও কিন্তু জিরো রেটেড ট্যাক্স পার্সেসের ক্ষেত্রেও 0%। আমরা জিরো রেটেড ট্যাক্স কপি করব, আমরা ট্যাক্স এক্সাম্পটেড যেটা সেখানে অ্যাড ট্যাক্সে এসে এক্সাম্পটেডটা করবো কাস্টম ট্যাক্সের থেকে, তার মানে ওটা কাস্টম কোনো ট্যাক্স, কাস্টমাইজ কোনো ট্যাক্স। আর এই সেলস পার্সেসে জিরো থাকুক আর 1% থাকুক আর 10% থাকুক, সব এখান থেকে অ্যাড করবো। তো চলেন এখানে জিরো রেটেড ট্যাক্স দিলাম, এখানে সেলস এর ক্ষেত্রেও জিরো, পার্সেস এর ক্ষেত্রেও জিরো। তাহলে কি করতে হবে, সেলস এ টিক মার্ক দিব, এখানে সেলস রেট কত, জিরো। এটা কি আমার সেলস ট্যাক্স, আমার লাইবিলিটিস এটা জিরো, ওকে। লাইবিলিটিস থাকবে, এখানে কি থাকবে, ভ্যাট ডিউ অন সেলস, এখানে থাকবে নট অ্যাপ্লিকেবল। এবার পার্সেসে টিক মার্ক দিব, দিয়ে এখানেও দিব জিরো, ওকে। আর এখানে দিব এক্সপেন্সেস, আর এখানে দিব নট অ্যাপ্লিকেবল। তার মানে দেখেন জিরো রেটেড পার্স মানে যে ট্যাক্সটা, তাও কিন্তু এখানে আমার অ্যাড করা লাগছে, কারণ আমি যখন কাজ করতে যাব তখন জিরো রেটেড ট্যাক্স সাবমিট করতে হলেও, বা ওখানে যে যে প্রোডাক্টের সাথে জিরো রেটেড ট্যাক্স থাকবে, সেক্ষেত্রেও কিন্তু আমার এই জিরো রেটেডটা আমরা যদি ডাটাবেজে অ্যাড না করি, ভাবে সেলস এর ক্ষেত্রে জিরো, পার্সেসের ক্ষেত্রে জিরো, তাহলে কিন্তু আমার ওই সময় ট্রানজেকশন করার সময় কিন্তু আসবে না, যদি এখন অ্যাড না করি, ওকে। তাহলে আমরা এখানে অ্যাড করে সেভ দিলাম। এখন জিরো রেটেড যেটা আমি বললাম যে এখানে জিরো রেটেড যেটা সেটা অ্যাড করছি কোথা থেকে, দেখেন এই যে অ্যাড ট্যাক্সের থেকে। কিন্তু আরো একটা নিচে আছে সেটা জিরো, সেটা কি করবো, সেটা কাস্টম ট্যাক্সের থেকে করবো, আর গ্রুপটা পরে এসে করতেছি। এই দেখেন এবার ট্যাক্স এক্সেম্পটেড, এক্সেম্পটেড উচ্চারণটা ঠিক আছে। এখন ট্যাক্স এক্সেম্পটেড 0%, আবার ট্যাক্স এক্সেম্পটেড 0%, সেলস এর ক্ষেত্রে জিরো, পার্সেসের ক্ষেত্রে জিরো, কিন্তু এক্সেম্পটেড কথাটা আছে মানে মওকুফ করা, ট্যাক্স মওকুফ করা। এখন মওকুফ করা হয়েছে, এটা হচ্ছে কাস্টমাইজ কোনো ট্যাক্স, ঠিক আছে। এই ট্যাক্স এক্সেম্পটেড এটা এটা যখন আমি অ্যাড করতেছি, দেখেন এবার চলে যাবো কোথায়, অ্যাড ট্যাক্সে এসে কাস্টম রেট, কাস্টম ট্যাক্সে যাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে দেখেন ট্যাক্স নেম কি, ট্যাক্স এক্সেম্পটেড, এখানেও ডেসক্রিপশনে ধরেন ট্যাক্স এক্সেম্পটেড দিলাম। এইখানে ট্যাক্স এজেন্সি নেম কি, ট্যাক্স এক্সেম্পটেড এজেন্সি, এটা যেমন আছে সেরকম থাকুক, কোনো সমস্যা না, ওকে। আর এখানে কি নিবে, আমার ওই যে যে ভ্যাট ট্যাক্সের যে আলাদা যে আমার মানে এই যে যে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার আইডি যেটা ছিল, এটা এখানে দিতে হবে। আপনারা কোম্পানি ডাটা থেকে এখানে যেখান থেকে নিছিলাম এখান থেকে এনে দিয়ে দিবেন, ওকে। এখানে নতুন করে, তার মানে ওটা হতে পারে ট্যাক্স এক্সাম্পটেড, কিন্তু এখানেও কিন্তু নতুন করে 9 ডিজিটের ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া লাগবে। এরপরে আসি স্টার্ট, স্টার্ট অফ কারেন্ট ট্যাক্স পিরিয়ড কখন, এটা আপনার জানুয়ারি থেকে, ঠিক আছে, স্টার্ট অফ কারেন্ট ট্যাক্স পিরিয়ড জানুয়ারি। হাউ অফেন ডু ইউ সাবমিট এ ভ্যাট রিটার্ন টু এইচএমআরসি, আপনার ফ্রিকুয়েন্সি কি হবে, আমরা কোয়ার্টারলি দিয়েছি ফার্স্টেও, এখানে কোয়ার্টারলি দিব। আর এখানে রিপোর্টিং মেথড কি, ক্যাশ না অ্যাকচুয়াল, ঠিক আছে, সরি ওই স্ট্যান্ডার্ড নাকি ক্যাশ, স্ট্যান্ডার্ড দিব আমরা, স্ট্যান্ডার্ড। এবার এখানে যদি হয় যে দিস ট্যাক্স ইজ কালেকশন অন সেলস, দিস ট্যাক্স ইজ কালেকশন অন পার্সেলস, ওই যে যেমন উপরে যেগুলো অ্যাড করছিলাম, সেলস টিক মার্ক দিছি, পার্সেলস টিক মার্ক দিছি, এখানেও তাই। তো এখানে প্রথমে টিক মার্ক দিন, দিস ট্যাক্স ইজ কালেকশন অন সেলস, টিক মার্ক দিলে দেখেন এখানে রেটটা কত। ট্যাক্স এক্সাম্পটেড এখানে 0%, এখানেও কিন্তু 0% এখানে আলাদা আমরা দিচ্ছি। আর ওইখানে যে জিরো রেটেড ট্যাক্স দিয়েছিলাম, জিরো রেটেড ট্যাক্সেও জিরো দিয়েছিলাম, সেটা কিন্তু প্রথম যে সেকশন সেখান থেকে। আর এখানে এসে যখন করতেছি কাস্টম ট্যাক্সের থেকে, এখানে দিস ট্যাক্স ইজ কালেকশন অন সেলস, এখানে লেখাটা এরকম আছে, এবং সেলস এর ক্ষেত্রে পার্সেন্টটা জিরো। আবার এখানে টিকমার্ক দিব যে দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন পার্সেস, এখানে টিকমার্ক দিলে এখানে আমরা দিব পার্সেস ট্যাক্স রেট জিরো, এখানেও জিরো। এবং এখানে টিকমার্ক দিয়ে দিব কি, পার্সেস ট্যাক্স ইজ রিক্লেইমেবল। এটা কি, কখনো কখনো ট্যাক্স রিক্লেম করার সুযোগ থাকে। এখন আপনি যদি সেই রিক্লেমেবল অপশনটা ওপেন না করে রাখেন বা অন না করে রাখেন, তাহলে কিন্তু ট্যাক্স রিক্লেম করতে পারবেন না পার্সেসের ক্ষেত্রে। তো এটা আমরা অপশনটা যখন আসে আমরা ওপেন করি, এটার অনেক কার্যকারিতা আছে, যে রিক্লেম করা যায় ট্যাক্সটা, পার্সেস ট্যাক্সটা অনেক ক্ষেত্রে রিক্লেম করা যায়। দেখা যাচ্ছে আহ কোনো একটা ক্লায়েন্টকে দেখা যাচ্ছে সে বিক্রি করতেছে 20% দিচ্ছে পার্সেসের ক্ষেত্রে, আর আপনাকে দিচ্ছে ধরেন 25%, ঠিক আছে। এখন সেক্ষেত্রে আপনার যদি কখনো অবগত হন, সেক্ষেত্রে সেটা রিক্লেম করতে পারেন যে না, আপনি আহ, কাউকে দিছেন 25%, 20%, আমি 25%-এ নিচ্ছি, বা এটা তো এরকম ভাবে না, শুধু রিক্লেম করার বিভিন্ন প্রসিডিউর আছে, মানে জাস্ট এটা ছোট্ট একটা বিষয়, এটা ওটার সাথে সম্পর্কিত, অতটা মানে ওতপ্রোত জড়িত হবে না। তারপরে জাস্ট উদাহরণস্বরূপ বললাম, মানে রিক্লেম করা, ট্যাক্স রিক্লেম করা, রিক্লেম কথাটার সাথে আমরা যুক্ত আছি, জানি এটার মানে অর্থগত মানে কি হচ্ছে। এটা জাস্ট ওপেন রাখবো যে যদি আমার কখনো রিক্লেম করার সুযোগ আসে পার্সেস ট্যাক্স, তাহলে সেটা জন্য আমার
এখানে ওপেন থাকলে আমি যেন সেটা রিক্লেম করতে পারি। তাহলে এখানে টিক মার্ক দিলাম, দিয়ে আমি সেভ করলাম। এইটা কাস্টম ট্যাক্স দেখেন, এটা আলাদা রকমের কোনো ট্যাক্স, যে জন্য আমরা ওইখান থেকে সেট আপ করলাম। ওকে। এখন বলতে পারেন এইগুলো যাচ্ছে কোথায়? আচ্ছা, আমরা যাব, সমস্যা নেই। যাচ্ছে, জায়গা মতো যাচ্ছে, আমরা নিব, কোনো সমস্যা নাই। এখন আসি, একটা বাকি আছে আমাদের, গ্রুপ ট্যাক্স। সেলস এর ক্ষেত্রে 25%, আর এখানে গ্রুপ ট্যাক্স পার্সেলের ক্ষেত্রে 18%। এখন দেখেন, গ্রুপ ট্যাক্স আলাদা নিজস্ব কোনো ট্যাক্স। এই যে যে পাঁচটা ট্যাক্স উপরে অ্যাড করছেন, এর কোনোটা না কোনোটা, মানে একটা ট্যাক্সে তো গ্রুপ ট্যাক্স হয় না, মিনিমাম দুটো বা তার বেশি হতে গ্রুপ ট্যাক্স হয়। এখন এখানে যে উপরে যে গ্রুপ ট্যাক্সটা হয়েছে, এখানে এই যে গ্রুপ ট্যাক্সটা সেলসের ক্ষেত্রে 25%, এখানে পার্সেলের ক্ষেত্রে 18%। এখন আপনার বুঝতে হবে গ্রুপ ট্যাক্সে 25% কোথা থেকে হলো। এই দেখেন, একটা আছে ট্যাক্স 10%, আরেকটা আছে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স 15%। এই 10 আর 15, 25। আর দেখেন কোনোটার সাথে কিন্তু ম্যাচিং হয় না। এখন এটা আপনার একটু ফাইন্ড আউট করে বের হতে হবে যে বায়ার কি কি আপনাকে ট্যাক্স কোড দিয়েছে, সেখানে কোন দুটো মিলায় বা কোন তিনটা মিলায় এই গ্রুপ ট্যাক্সটা হচ্ছে। হয়তো বায়ার অনেক ক্ষেত্রে মেনশন নাও দিতে পারে, কিন্তু মানে জেনারেল, অ্যাজ এ জেনারেল আইকিউ দিয়ে আপনার একটু বের করতে হবে, ঠিক আছে? তাহলে ট্যাক্স 10%, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স 15%, এই দুটো মিলে গ্রুপ ট্যাক্স হবে। তাহলে দেখেন, সেলস এর ক্ষেত্রে ট্যাক্স এবং স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, এই নামগুলো কিন্তু মনে রাখা লাগবে, কেননা ওই প্যানেলে আপনাকে নাম দিবে না, আপনার আইডেন্টিফাই করে নিতে হবে ওখান থেকে। আবার পার্সেসের ক্ষেত্রে কি হবে, কোনটা কোনটা খেয়াল করেন। ট্যাক্স, স্ট্যান্ডার্ড ট্যাক্স এখানে হচ্ছে 18%, 18%, এই যে 18 গ্রুপ ট্যাক্স। তাহলে এখানে ট্যাক্স যেটা 8%, পার্সেসের ক্ষেত্রে ট্যাক্স যেটা, আর স্ট্যান্ডার্ড ট্যাক্স পার্সেসের ক্ষেত্রে 10% যেটা। দুটোই কিন্তু এখানে দেখেন, এটাও সেলস এর ক্ষেত্রে ট্যাক্স এবং স্ট্যান্ডার্ড ট্যাক্স, নাম দুটো কিন্তু সেম। এখন ট্যাক্স দুই জায়গায় দুইটা, ওখানে দেখবেন ট্যাক্স ব্র্যাকেট দিয়ে একটা সেলসে একটা পার্সেসে, আপনার কিভাবে চিনতে হবে? পার্সেন্টেজ দেখে চিনতে হবে যে সেলস ট্যাক্স যেখানে, ট্যাক্সে যেখানে 10% সেটাই আমার সেলস এর ক্ষেত্রে ওটা, আর ট্যাক্স যেটা 8% সেটা হচ্ছে পার্সেসের ক্ষেত্রে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? বুঝে বুঝে দেখেন, এবার গ্রুপ রেটে যাব, অ্যাড ট্যাক্সে যাব, এবার হচ্ছে গ্রুপ রেটে যাব। গ্রুপ রেট, গ্রুপ রেট নেম কি হবে? এখানে একটা ব্যাপার আছে, এটা পুরো কপি করে নিয়ে আসেন, গ্রুপ ট্যাক্স ব্র্যাকেটে সেলস। কারণ কি, আপনি যখনই শুধু গ্রুপ ট্যাক্স নাম দিবেন, তখন কিন্তু সেলস পার্সেসের আলাদা আলাদা আপনার সেট আপ করতে হবে। একটা যদি গ্রুপ ট্যাক্স সেট আপ করেন, পরে একটা গ্রুপ ট্যাক্স পার্সেস, মানে দুটোই আলাদা আলাদা গ্রুপ ট্যাক্স ইয়ে করে হবে না, ঠিক আছে? মানে একটা গ্রুপ ট্যাক্স ব্র্যাকেটে সেলস দিবেন, না হলে কিন্তু একটা হবে গ্রুপ ট্যাক্স, আর একটা গ্রুপ ট্যাক্স দিয়ে শেষে দেখবেন যে পার্সেস দিতে হচ্ছে। তার মানে আমরা সেলস একটা, পার্সেস একটা, দুটো আলাদা আলাদা নাম দিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দিলাম গ্রুপ ট্যাক্স, ব্র্যাকেট দিয়ে সেলস দিলাম, এই ডেসক্রিপশনও তাই। এখন এই যে দেখেন, এইখান থেকে চুজ করতে হবে। আপনার যদি ওই ট্যাক্স রেটটা আপনার মনে না থাকে, তাহলে কিন্তু এখানে চুজ করতে গেলে বিপদ। তাহলে ট্যাক্স রেট এখানে যান, এখানে অনেক ট্যাক্স আছে। তার মানে ডিফল্টে কুইক বুকস অনেক ট্যাক্স দিয়ে রাখছে বিভিন্ন লোকেশন থেকে, যে কি কি নাম দেখছেন, ট্যাক্সের কোড গুলো কেমন হয়, ইসি, আর সি, এস এস, এরকমও ট্যাক্সের নাম হয়। আমরা তো কিছু নাম দিয়েছি পড়ার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে। আর এইরকম দেখেন, এই যে ইসিপিএসএস 20 সরি 20.0, হ্যাঁ, আরপি, মানে বিভিন্ন রকম কোড গুলো এগুলো ইউজ হয়, পিভিএ ইম্পোর্ট, ঠিক আছে? কত ধরনের নাম দেখেন, বিভিন্ন নাম আছে। এখন আপনার এইগুলো তো আমরা বোঝার সুবিধার্থে একটু ভালো করে দিয়েছি, কিন্তু পরবর্তীগুলো আপনি বুঝতে পারবেন না, মাথার উপর দিয়ে যাবে। এখন আসেন, এখানে ট্যাক্স রেট, ট্যাক্স রেটে আবার কি করতে হবে? ট্যাক্স সেলস, খেয়াল করেন আমরা এখানে কি দিচ্ছি, ট্যাক্স সেলস, এখানে পার্সেন্ট নাই কিন্তু। ঠিক, ট্যাক্স সেলস দেখেন, এই যে ট্যাক্স ব্র্যাকেটে আমরা কিন্তু সেলস দিই নাই, কিন্তু এখানে সেলস ট্যাক্সটা অটোমেটিক চলে আসছে। তারপর ট্যাক্স নামে যেটা ছিল সেটা নিব, আর স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স যেটা সেটা নিব। পাশে ব্র্যাকেটে সেলস দিয়ে থাকতে হবে, এখানে আমরা কিন্তু ব্র্যাকেটে সেলস দিই নাই। কিন্তু আমাকে মনে করাই দিচ্ছে যে ট্যাক্স সেলস প্যানেলের ট্যাক্স যেটা আছে সেইটা 10%, আর স্ট্যান্ডার্ড ট্যাক্স 15%। এখানে কিন্তু পার্সেন্টটা ওখানে ভিতরে দেখাবেই না, এখানে কিন্তু পার্সেন্টটা দেখাবে না। আপনি যে বুঝতে পারবেন না, আপনার নাম দেখে বুঝতে হবে। তাহলে ট্যাক্স সেলস আমরা জানি এটা 10%, আমরা এটা দিলাম সেলস। এর পরেরটা কি হবে? ও, এটা এটা তো ট্যাক্স সেলস দিয়েছেন, ট্যাক্স রেট ট্যাক্স সেলস। এবার অ্যাপ্লিকেবল অন কিসে? নেট অ্যামাউন্টে, এখানে দিবেন নেট অ্যামাউন্ট, যে মোট অ্যামাউন্টের উপর এটা অ্যাপ্লিকেবল হবে। আর এখানে ট্যাক্স সেলস এর পরে কি দিবেন? স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স সেলস। এই দেখেন, স্ট্যান্ডার্ড রেট ট্যাক্স সেলস দুটো আছে কিন্তু। ট্যাক্স, এ দেখেন ট্যাক্স আগে দিয়েছি সেলস, আবার ট্যাক্স পার্সেসও আছে, পার্সেসটা আমরা দিব না। আবার স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স সেলসও আছে, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স পার্সেসও আছে। আমরা এখানে সেলসটা দিব, স্ট্যান্ডার্ড রেট ট্যাক্স সেলস, পার্সেসেরটা পার্সেসের কলামে দিব। ওকে। এবার এখানে অ্যাপ্লিকেবল অন নেট অ্যামাউন্ট। এবার দেখেন, এই ট্যাক্স সেলস, সেলস এর ক্ষেত্রে ট্যাক্স যেটা 10%, আর স্ট্যান্ডার্ড ট্যাক্স সেলস এর ক্ষেত্রে 15%, 10 আর 15 25, এটা কিন্তু হয়ে গেল।
ঠিক আছে, এই দুটো সিলেক্ট করলাম আমরা, কিন্তু সিলেক্ট করার ক্ষেত্রে পার্সেন্ট দেখতে পারি নাই, শুধু নাম দেখে আমাদের মনে রাখা লাগছে। তাহলে এটা হচ্ছে কি গ্রুপ ট্যাক্স সেলস, এরপরে গ্রুপ ট্যাক্স পার্সেস। তার মানে গ্রুপ ট্যাক্স সেলস সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এবার আসছি আবার নতুন করে, এখন পার্সেসটা দেখে যাব কোনটা কোনটা। এই যে গ্রুপ ট্যাক্স পার্সেস, এখান থেকে এটাকে কপি করব, গ্রুপ ট্যাক্স পার্সেস এটা কপি করবো এবং দেখে যাব এটা কত পার্সেন্ট, 18%। আর এখানে 18%-এর ব্যাখ্যাটা কি, ট্যাক্স 8%, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স 10%, 10 আর 18%। তাহলে পার্সেসের ক্ষেত্রে ট্যাক্স আর স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স এখানেও ব্র্যাকেটে পার্সেস লেখা থাকবে, এই দুটো আমার নিতে হবে। তাহলে গ্রুপ ট্যাক্স পার্সেস এটা আমরা কপি করে নিলাম, নিয়ে অ্যাড ট্যাক্সে গেলাম, যে কাস্টম ট্যাক্স এখানে যাব, নামটা দিয়ে দিলাম গ্রুপ ট্যাক্স পার্সেস, এখানেও কিন্তু পেস্ট করে দিলাম, ট্যাক্স এজেন্সি নেম গ্রুপ ট্যাক্স পার্সেস দিলাম। এখানে আবার কিন্তু আমার কি দেওয়া লাগতেছে, ও আমি কাস্টমাইজ আছে, সরি সরি সরি, আমার হচ্ছে গ্রুপ ট্যাক্সে যাব, গ্রুপ ট্যাক্স। আচ্ছা, এই যে গ্রুপ ট্যাক্স পার্সেস, ডেসক্রিপশন গ্রুপ ট্যাক্স পার্সেস। এবার ট্যাক্স রেট কি হবে, এই সবকিছুর ভিতরে এবার পার্সেস গুলো নিব আমার। এই যে ট্যাক্স সেলস আমার নেওয়া হয়ে গেছে, ট্যাক্স পার্সেস প্রথমটা ট্যাক্স পার্সেস। আর এর নিচেরটা কি হবে, নিচেরটা হবে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, আমরা সেলসটা উপরে নিয়েছি, এবার স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স পার্সেসটা আমরা নিলাম। এবার দুটোই কি হবে, নেট অ্যামাউন্টের উপরে, নেট অ্যামাউন্ট। ওকে, সেভ। এই কিন্তু আমাদের সবগুলো ট্যাক্স কোড শেষ হলো, জাস্ট ট্যাক্স সেট আপটা আমরা কিন্তু করছি। এখন কি হবে, আমরা যত ধরনের ট্রানজেকশন দিবেন এই ট্যাক্স গুলোর আলোকে কিন্তু সব ট্রানজেকশনের উপরে আমাদের প্রভাব ফেলবে এই ট্যাক্স গুলো। আমরা যে কিন্তু দেখেন, আমরা যদি এখন ইনভয়েস করতে যাই, সাপোজ একটু বোঝাই, ইনভয়েস করতে যাই, আমার হয়তো কোনো কাস্টমার সাপ্লায়ার অ্যাড করা নাই এখন, ইনভয়েস করতে গেলে আমার যে কাস্টমার লাগবে তা অ্যাড করা নাই, বিল করতে গেলে যে সাপ্লায়ার অ্যাড করা লাগবে তা এখনো করা নাই। তবে আমার এই ট্যাক্সটা কিভাবে প্রভাব ফেলবে দেখেন, এই দেখেন এইখানে ভ্যাটে ক্লিক করেন, ভ্যাটে যখন ক্লিক করবেন, আমি যেগুলো অ্যাড করছি দেখছেন, এই যে ট্যাক্স 10%, গ্রুপ ট্যাক্স, সেলস এক্সামটেড, জিরো রেটেড ট্যাক্স, এরপরে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, ভিডিএস ট্যাক্স, এই যে যেগুলো আমি অ্যাড করছি, এইগুলো এখান থেকে জাস্ট একটা ক্লিক করে গেলে হবে, বুঝতে পারছেন? একটা ক্লিক করে যাবো যে এইখানে এই প্রোডাক্ট, এত কোয়ান্টিটি, এত রেট, এত অ্যামাউন্ট, এর উপরে 10% ট্যাক্স, এর উপরে 15% ট্যাক্স, এর উপরে 12% ট্যাক্স, এই বিষয়টা আমি এতক্ষণ করলাম। ওকে, তার মানে এইটা একবারে করে রাখছি মানে কি, একটা কোম্পানি ডাটাবেজে ট্যাক্স একবার অ্যাড করা মানে কি, অদূর ভবিষ্যতে আপনার 2-4 বছর অ্যাড করা লাগতেছে না, যদি কিনা যদি চেঞ্জ হয়, যদি কিনা ট্যাক্সের পার্সেন্টটা পরিবর্তন হয়, আপনারা এডিট করতে পারবেন। আবার দেখা যাচ্ছে নতুন কোনো প্রোডাক্ট আনলো, সেক্ষেত্রে নতুন কোনো প্রোডাক্টের নতুন কোনো পার্সেন্টেজ ট্যাক্স, যেটা আমার এখানে অ্যাড করা নেই, সেই ট্যাক্সটা আমি অ্যাড করে নিলাম। কিন্তু এই এতগুলো ট্যাক্স অ্যাড করা মানে আপনার নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি লং টার্মে কাজ করতে পারবেন সেই বায়ারের সাথে, একবারে অ্যাড করে নিলেন, বছর বছর কাজ করা যাবে যতক্ষণ না পর্যন্ত এই পার্সেন্ট গুলো চেঞ্জ না হয়। আর পার্সেন্ট গুলো চেঞ্জ হলে বা কি হবে, আপনার এডিট করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। বায়ার বললো যে দেখেন, যেখানে 12% ট্যাক্স ছিল সেখানে 14%, এটা একটু এডিট করে নিয়েন, আপনাকে ইনফর্ম করলো, আপনি এডিট করে নিলেন, শেষ। কিন্তু ট্যাক্স তো চেঞ্জ করতে হচ্ছে না। ওকে, এখন দেখেন এখানে তো কিছু শো করতেছে না। আপনার যদি মনে হয় যে আমি যে ট্যাক্সে সেট আপ করলাম সেগুলো দেখাচ্ছে কই, আপনি এই এডিট ট্যাক্সে যান আর এডিট রেটে যান, ঠিক আছে? আবার দেখাই, এই যে এতক্ষণ তো অ্যাড ট্যাক্সের মাধ্যমে এই তিনটা ট্যাক্স অ্যাড করছি, তিন প্রকারের। এখন এডিট ভ্যাটে ক্লিক করেন, দেখেন এখানে অ্যাড ট্যাক্স, আবার এখানে এডিট ভ্যাট, বুঝে দেখেন, আবার এডিট রেট, এডিট সেটিং, সেটিং এ কিছু দেওয়ার দরকার নেই, এইখান থেকে এডিট রেটে যান। এখানে দেখেন আমরা অ্যাড করছি কয়টা, কুইক বুকস ডিফল্ট দিয়ে রাখছে আরো অনেকগুলা। এখন আমরা তো সবগুলো এখানে রাখবো না, রাখবো, এখানে দেখেন 23টা আছে, আমরা কি 23টা অ্যাড করছি না, আমরা যেগুলো অ্যাড করছি সেগুলো এখানে থাকবে, বাকিগুলো এখানে অন অফ করার দেখেন ফাংশন আছে। তাহলে দেখেন এই যে প্রথম দিক দিয়ে যে এই যে কতগুলো আছে, এই যে আরসি বিভিন্ন কিছু, এই যে যেমন এই যে 20.0, আর একটা দেওয়া আছে এই স্ট্যান্ডার্ড, এটা আমরা রাখবো না, এটা অফ করে দিব, দেখেন এই যে ক্লিক করে দেন অফ। এরপরে কি আছে, এই যে জিরো, জিরো রেটেড, মানে ডিফল্ট একটা অ্যাড করা আছে, কিন্তু আমরা নতুন করে অ্যাড করছি, আমরা এটা ব্যবহার করব না, আমরা কুইক বুকসের দেওয়াটা ব্যবহার করব না, আমরা নতুন করে অ্যাড করছি, তাহলে আমরা এটাও অফ করে দিলাম। দেওয়ার পরে এই কি আছে, এক্সামটেড, দেখেন এক্সামটেড ফ্রম ভ্যাট, এটা এখানে আলাদা তারা আছে, কিন্তু আমরা আমাদের মতো করে আরো অ্যাড করছি, সমস্যা না, তাদেরটা আমরা ব্যবহার করতেই হবে এমন কোনো কথা না, আমরা অফ করে দিলাম। এখন দেখেন আমরা যেগুলো অ্যাড করছি, দেখেন তো এই সেইগুলো কিনা, ট্যাক্স, মানে এখানে ট্যাক্স একটা আসছে মানে কি, এটা সেলস এর ক্ষেত্রেও পার্সেসের ক্ষেত্রেও, ঠিক আছে? এখানে এডিটে গেলে আপনি দেখতে পারবেন ওই যে সেলস পার্সেস, দেখেন এই যে সেলসে 10% ট্যাক্স, পার্সেসে 8%, এই সেম জিনিস কিন্তু এখান থেকে আছে। ওকে, তার মানে এখানে আবার চিন্তার কারণ নেই, তাহলে ট্যাক্স, ট্যাক্স আছে সেলস পার্সেসের ক্ষেত্রে দুটোই সেম, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স এটা আছে, ভিডিএস টিডিএস এটাও কিন্তু সব জায়গায় আছে। এরপরে আছে কি, ট্যাক্স ভ্যাট,
ট্যাক্স অবলিক ভ্যাট এটাও আছে, জিরো রেটেড ট্যাক্স আছে, গ্রুপ ট্যাক্স সেলস, গ্রুপ ট্যাক্স পার্সেস, এতগুলো ট্যাক্স আমরা অ্যাড করছি, এগুলোই আমরা রাখতে চাচ্ছি, এ বাদে আর কিছু থাকবে না। এখন দেখেন কোনো কারণে ধরেন ট্যাক্স, এটা আমি অফ করে দিতে চাচ্ছি, খেয়াল করেন এটা, যদি এখানে এখানে একটা আইকন আছে গিয়ার আইকন, এখানে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভের একটা ব্যাপার আছে, আমি যদি কোনোটা অ্যাক্টিভ করে মানে ইনঅ্যাক্টিভ করে রাখি, সেটা এখানে ব্যাকএন্ডে চলে আসবে। ধরেন আমি এখান থেকে যদি কোনো একটা ট্যাক্স আমি এডিট করে ইনঅ্যাক্টিভ করি, এখানে তো এডিট অপশন আছে, এখানে এসে দেখেন মেক ইনঅ্যাক্টিভ, কথার কথা এখানে, মানে আমার তো শুধু এখানে ক্লাসের মানে সূচি শুধুমাত্র ট্যাক্স সেট আপ করা না, ট্যাক্স সেট আপ করছি, ক্রিয়েট গ্রুপ ট্যাক্স, ক্রিয়েট কাস্টম ট্যাক্স সব করছি, এখন এডিট ট্যাক্স নেম অ্যান্ড রেট, এই এডিট ট্যাক্স এর ক্ষেত্রে কি করা যেতে পারে? ধরেন আমার এই ট্যাক্স নামে যেটা ট্যাক্স অনলি ট্যাক্স নামে সেলস পারচেজে একটা 10%, একটা 8% এরকম আছে, এখন আমি এটাকে কি করতেছি, এডিট করব কিভাবে, যে না আজকে 10% আছে, বায়ার আমার যে ক্লায়েন্টের সাথে আমি কাজ করতেছি সে বললো যে যেখানে 10% ট্যাক্স রাখতাম আমরা, সেখানে এখন 12% রাখতে হবে, ঠিক আছে? এখন এটা একটু এডিট করতে হবে, তাহলে কি হবে, এডিটে যখন আমি যাবো, এখানে ব্যাকএন্ডে আসবো, ট্যাক্সে যাবো, এডিটে যাবো, এখানে 10% জায়গা ধরেন 12% দিব, এখানে কিন্তু সব এডিট করা যাবে, এখানে পার্সেসের ক্ষেত্রে ধরেন 8 জায়গা 10 দিব, সাপোজ এটা দিলাম, আর এখানে ইফেক্টিভ ডেট বলতে এখানে 1/1/1970 থেকে শুরু, মানে এইভাবে আর কি ডিফল্টে দেওয়া আছে। আপনার যদি এখানে যদি ডেট দিতে চান যে না কত সাল থেকে, ধরেন 2025 থেকে 2024 সালের শেষে এসে আপনাকে হয়তো বললো যে আপনি তো এতদিন বুক কিপিং করতেন আমার এখানে, এখন হচ্ছে ডেট রেঞ্জটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখন এখানে ধরেন 2025 সাল এখানে আপনার দিয়ে দিতে হবে, তা আমি এখানে 1971 থেকে 2025 দিয়ে দেবো, ধরেন 25, ওকে। এবার ক্লিক করে দেখেন 2001-1-2025 এই, এভাবে দিয়ে ধরেন আপনি ট্যাক্স ট্যাক্সের নাম চেঞ্জ করবেন, নাকি আহ রেট চেঞ্জ করবেন, পার্সেন্ট চেঞ্জ করবেন, আপনি কি চেঞ্জ করবেন, সবকিছু এখান থেকে চেঞ্জ করা যাবে। এখন আমরা ধরেন চেঞ্জ করছি, তো এখন আপাতত বোঝার সুবিধা একটু আগের আগের পার্সেন্টটা দিয়ে রাখতেছি, ধরেন এরকম যদি চেঞ্জ করা হয় আপনি এটা সেভ করে দিতেন, তা আবার ধরেন এখানে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে ধরেন আমি চেঞ্জ করলাম, আমরা যে এডিট করছি সেগুলো কিন্তু আমার সেভ হয়ে গেল। এখন দেখেন কি বলে, ওকে, যাক সমস্যা নেই, আমি কি বলছি ইনভ্যালিড আবিজাবি কি বলছে, যাও আমরা এখানে এডিটে যাব, এডিটে যে এখন যদি আমরা মেক ইনঅ্যাক্টিভ করি, খেয়াল করেন মেক ইনঅ্যাক্টিভ করি, যে না আমি এই টেক্সটটা চাচ্ছি না আমার প্যানেলে থাকুক, মেক ইনঅ্যাক্টিভ করে রাখলাম, যে না এটা কোনো এক সময় আমার প্রয়োজন হতো, এখন আমার প্রয়োজন হচ্ছে না, তা আমি ইয়েস দিয়ে আমি মেক ইনঅ্যাক্টিভ করে দিলাম। এখন দেখেন এই টেক্সটটা কি হচ্ছে, এই টেক্সটটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমার এখানে যদি প্যানেলে না থাকে, এখানে যদি এই ইনক্লুড ইনঅ্যাক্টিভ এখানে ধরেন টিকমার্ক দেওয়া নাই, সেক্ষেত্রে কি হবে? দেখেন এখানে শুধু যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো এখানে আছে, কিন্তু যেটা আমি ইনঅ্যাক্টিভ করে দিয়েছি সেটা করে গেল কোথায়? এখানে কিন্তু শুধু অ্যাক্টিভ গুলো আছে, ইনঅ্যাক্টিভ গুলো কি, এই যে ট্যাক্সের ভিতরে দেখেন ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এই যে গিয়ার আইকন আছে এর ভিতরে, এই গিয়ার আইকন না, উপরেরটা না, কিন্তু মানে একেবারে গিয়ার আইকন বলতে উপরের চোখ যায়, এই যে গিয়ার আইকন আছে এখানে যদি ইনক্লুড ইনঅ্যাক্টিভ যদি তাই এখানে টিকমার্ক দেয়, কম্প্যাক্টে তেমন কিছু আসে না, এখানে দেখাবে কেমন ডিসপ্লে ডেসনিটি কেমন সেরকম দেখাবে, কিন্তু মেইন ফাংশন হচ্ছে আদার, আদারের পরে এসে ইনক্লুড ইনঅ্যাক্টিভ যেটা, এইখানে যদি টিকমার্ক না দেওয়া থাকে তাহলে আপনি খুঁজে পাবেন না ওইটা, যে আপনি কোনটা ইনঅ্যাক্টিভ করে দিয়েছেন, সেটা কোথায় গেছে কোথায় আছে এটা খুঁজে পাবেন না। বরং আপনি গিয়ার আইকনে ক্লিক করে ইনক্লুড ইনঅ্যাক্টিভে টিক মার্ক দেন, দেখেন এবার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ যা আছে সব এখানে শো করবে। এখন ধরেন আমি ট্যাক্স যেটা, এইটা আমি অফ করে দিয়েছিলাম, ইনঅ্যাক্টিভ করে দিয়েছিলাম, আমি এখন কি করবো, অন করে দিব, মানে আগে আমার শো করাতে হবে, শো করাতে হবে কোথা থেকে, ব্যাক এন্ডে এখান থেকে চালু করে দিতে হবে, চালু করে ইনক্লুড ইনঅ্যাক্টিভে টিক মার্ক দিলে তাহলে কিন্তু শো করবে, ঠিক আছে? ট্যাক্স রেট ওকে। এইবার যদি আমরা চাই যে না, আমরা কি করব, ইনক্লুড ইনঅ্যাক্টিভে টিকমার্ক উঠাই দিব, কেন উঠাই দিব, আমার শুধুমাত্র যে ট্যাক্স গুলো এখানে চালু আছে, আমার এখানে কুইক বুকসে হাজার হাজার ট্যাক্স আছে, সেইগুলো যদি আমি সব শো করি, এই ট্যাক্সের প্যানেলটা একটা জগা খিচুড়ি হয়ে যায়, যে যেগুলো অ্যাক্টিভ নাই সেগুলো আমার এখানে দেখায় তো কোনো লাভ নাই। আমি যেন এসে যদি কখনো আমার এখানে আসতে হয় প্যানেলে, তা আমি শুধু অ্যাক্টিভ গুলো যাতে দেখতে পারি, এখন আমার যেগুলো লাগবে না সেগুলো তো আমি ইনঅ্যাক্টিভ করে রাখছি, তাহলে এখানে আবার দেখায় লাভ কি? তাহলে আমি কি করবো, গিয়ার এখানে যাবো, ইনক্লুড ইনঅ্যাক্টিভ থেকে টিকমার্ক উঠাই দিব, তাহলে কি হবে, অনলি অ্যাক্টিভ গুলো এখানে দেখাবে। যদি আমার ইনঅ্যাক্টিভ গুলো কখনো আনতে হয় তাহলে আমি গিয়ার আইকনে ক্লিক করে ওখানে যাইতে পারতেছি, ওকে, এখানে টিকমার্ক দিলে সব আসবে, তারপর আমি কাজ করে আবার এখানে টিকমার্ক উঠাই দিয়ে আসবো। এটা হচ্ছে আমার সমস্ত ট্যাক্স সেট আপ, ওকে। এখন আমরা কি করব, ব্যাক টু সেলস সেন্টারে গেলাম, ব্যাক টু সেলস সেন্টারে গেলে দেখেন এখান থেকেও কিন্তু আপনি যাইতে পারছেন, এই যে ভ্যাট, ভ্যাটে ক্লিক করে দেখেন এইখান থেকে আপনার শর্ট একটা ওভারভিউ দেখতে পাচ্ছেন। এখানে তো এই যে এইখানে তো দেখতে পারতেছেনই, এখানে তো আপনার থাকতেছে প্রতিনিয়ত যে কত আমার এখানে আহ, মানে টোটাল এই এই কোয়ার্টারে ভ্যাট মানে পেয়েবল কত থাকতেছে, কালেকশন অন সেলস কত, পেইড অন পার্সেস কত, অ্যাডজাস্টমেন্ট, মানে এইটা থেকে বিয়োগ হয়ে, ঠিক আছে, এইটা থেকে বিয়োগ হয়ে যা থাকতেছে
ধরেন এইটা থেকে আমার যা আসতেছে, আমার হাতে যা আসতেছে কালেকশন অন সেলস, এইটা থেকে আবার এই পার্সেস পেইড অন পার্সেস বাদ যাচ্ছে, বাদ যে যেটা থাকবে ইকুয়াল, এইটা কিন্তু এখানে আমার অ্যাডজাস্টমেন্ট আমার কিন্তু এটা দিতে হবে। ওকে, তা এটা থাকলে আমার আর কোনো প্রবলেম নাই, এই এভারভিউ এখানে অটোমেটিক্যালি থাকবে, আমার ট্যাক্স পেয়াবল কত বা ওই ক্লায়েন্টের ট্যাক্স পেয়াবল কত আপনি সব এখানে জানতে পারবেন। আর এখানে নিচে যা এটা দেখেন প্রিপেয়ার রিটার্ন, অর্থাৎ কত তারিখে আগামী কত তারিখে আপনার রিটার্নটা দিতে হতে পারে, এই যে 31 আহ 3/31/25, মানে এটা আপনার রিটার্ন দেওয়ার একটা ডেট। তা আপনি যদি চান যে না আমি এখান থেকে ডিলিট করে দিব বা এখানে অন্য কোনো কিছু উপায়, এই দেখেন এখানে কি করা যাবে, ইরোর চেক ইওর রিটার্ন, মানে আপনি যদি রিটার্ন সাবমিট করতে চান সেখানে ইরোর চেক করা যাবে, ভিউ সামারি। তা এখানে কোনো ট্রানজেকশন না আসলে আমরা এখানে কোনো কাজ করতে পারবো না, ঠিক আছে। ট্রানজেকশন হলে আমরা দুই চারটা এখানে দেখার সুযোগ থাকে, কিন্তু ট্রানজেকশন না হলে এখানে কোনো ইম্প্যাক্টই হবে না, এখানে ওপেন স্ট্যাটাস থাকবে জাস্ট, ঠিক আছে। মানে যেহেতু ওই ডেটটা শেষ হয়ে গেছে, এখানে এমনই রিটার্নের ডেটটা শেষ হয়ে গেছে, তখন তখন হচ্ছে মনে করেন এখানে এরকম এই যে আজকে 20 তারিখ, আজকে ফাইল ডেট 20 তারিখ এখানে আছে, আর এই এখানে 31 তারিখে আমার হচ্ছে রিটার্নটা জমা দিতে হবে এদের মানে ফর্মুলা অনুযায়ী। ওকে, আর এখন এটা তো এখানে দেখছি যে এখানে শর্ট ওভারভিউ, এখানে ভ্যাট ভ্যাট সহ বা আদার্স যতগুলো ফাংশন আছে সব কিন্তু এখানে শর্ট ওভারভিউ দেখতে পারবেন এখানে ক্লিক করে। এবার এডিট ভ্যাটের এখানে এডিট রেটে গেছে, এডিট সেটিং এ গেলে কি আছে সেটা একটু দেখাই। ওই যেগুলো আমরা অ্যাড করছি সেইগুলাই কিন্তু সেটিং, এছাড়া বাইরে কিছু নয়। যে ফ্ল্যাট রেট স্কিম, এখানে টার্ন অন এমটিডি অর্থাৎ মেকিং ট্যাক্স ডিজিটালে দেখেন এখানটা মানে লোগো দেওয়া আছে, আপনি মেকিং ট্যাক্স ডিজিটাল দিতে চাচ্ছেন কিনা, এই যখনই দিতে চাইবেন তখন কিন্তু আপনার মেকিং ট্যাক্স ডিজিটাল আইডি যাবে। এখন যদি কখনো কোনো ক্লায়েন্টে কাজ দেয়, এই মানে ব্যাচে যারা আছেন যখন ইউকে থেকে কোনো একটা কাজ পাচ্ছেন তখন কিন্তু একটা লাইভ কাজের সমাধান কিন্তু দেওয়া যায়, কিন্তু এটা এমন না যে আমি কোনো একটা বাইরের কাজ করছি সেটা আমি রেখে দিয়েছি এখন সেটা কানেক্ট করে দেখাবো, এটা ওভাবে কানেক্ট হয় না। আন্দাজের পর একটা দিলে সেটা কানেক্ট হয় না, বা তার অন্য কোনো বাইরেরটা রেখে দিলেও কানেক্ট হয় না। আমি যখনই ওই ক্লায়েন্টের কাজ করছি তখন সেটা ওখানে ফিল আপ করছি, যদি এখন সেই আইডি দিয়ে আমি ঢুকতে চাই তার কাছে কোডটা যাবে, তখন কিন্তু অবিশ্বাসের একটা বড় রকম। আর কোড গেলে কি, তার পাসওয়ার্ড তো আমার কাছে দিবে না সে, ওখানে লাইভে তাকে আমি জুমে সহযোগিতা করছি যে কিভাবে এমটিডি করতে হয়। কিন্তু আমি যদি এখন ওই ট্যাক্সটা আমার মনে আছে ধরেন, বা আমি রেখে দিয়েছি, পাসওয়ার্ড মনে নাই, কিন্তু আমি যখনই ওই নাম্বারটা এখানে দিব তখনই কিন্তু তার ওখানে একটা কোড যাবে যে আপনি এটা এমটিডি মানে ফিল আপ করার জন্য চেষ্টা করছেন। তখন কি হবে যে এই আমার এমটিডি অ্যাকাউন্ট জানে কে, কে এখানে এরম লাড়া দিল, তখন কিন্তু যে না আমি তো মানে আমার মতো আরো 10 জনের সাথে কাজ, 10 জনকে কাজ দিতে পারে সে, তখন কিন্তু এই 10 জনকেই সন্দেহ করবে, বা যদি আমাকে একা একা কাজ দেয় আমাকে সন্দেহ করবে, আমার এই ক্লায়েন্টে হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এটা এমনই যে লাইভ কানেক্ট, আপনি ব্যাংকের ইউজার আইডি পাসওয়ার্ড আপনি অন্য একটা আন্দাজের পরে গুদা দিয়ে থাকেন, কাজ হবে না। মূলত আপনার ওই ইউজার আইডি পাসওয়ার্ড যেমন, এটা মেকিং ট্যাক্স আইডি এরকম, ঠিক আছে। যাই হোক, আমরা সবকিছু সেট আপ করলাম। মেকিং ট্যাক্সটা কি, শুধুমাত্র আপনার যে ভ্যাট রিটার্ন সেটা ডিজিটালি দেওয়ার পদ্ধতি, এটা এমন কিছু না যে কোনো প্রতিষ্ঠানের কোনো সেট আপ, এরকম কিছু না। আমরা ভ্যাট রিটার্ন দিই না দিই এখানে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো, আমরা ডিজিটালি দিই না মানে অ্যানালগ ভাবে দেই সেটা ব্যাপার না, আমরা কিন্তু ক্যালকুলেট আমাদের অ্যাজ এ অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী যে কাজের প্রভাব সেটা কিন্তু আমরা এখানে পারফেক্টলি আমরা করতে পারি। কিন্তু আমি ট্যাক্স দিব ডিজিটালি নাকি না দিব এটা কিন্তু ভ্যারি করতেছে না আমার। ওকে, আর এই জিনিসটা এই কাজটা 15-20 মানে কি বলে 100 বায়ার আসলে তার 5-10 জন আপনাকে মেকিং ট্যাক্স ডিজিটাল করে দিতে বলে। কুইক বুকস এটা ফাংশন আছে মানেই তারা যে উঠে পড়ে লাসবে ব্যাপারটা এরকম না। তারা ফিনান্সিয়াল ইস্যুগুলো কুইক বুক সফটওয়্যারের মাধ্যমে দিবে বা থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে দিবে এমনটা কাম্য নাও হতে পারে, ঠিক আছে। অপশন আপনাকে ফিচার দিয়ে রাখলো, কিন্তু এটা যে সবাই এইভাবে করবে ব্যাপারটা এরকম না। যাই হোক, এই ছিল আমাদের আজকের ক্লাস।